জি স্যার। তারপরে ইন্স্যুরেন্স পড়েছো না? হ্যাঁ, অনেক সাবজেক্টে এটা আছে। এনিওয়ে আমি একটু করে ব্রিফলি বলি। ইটস ভেরি এটা ডিফিকাল্ট। কি স্যার, আমরা স্যার ক্লিয়ারিং হাউসটা হচ্ছে কি ব্যাংকিং এ পড়ছিলাম, ফান্ডামেন্টাল ব্যাংকিং এ হচ্ছে ম্যাম পড়াইছিল সাবরিনা ম্যাম। ওইটা কি ম্যাম স্যার ওই যে বায়ার আর সেলারের মধ্যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রাকশন ইন্টারমিডিয়ারি কাজ করে ওগুলা? না, ক্লিয়ারিং হাউস বেসিক্যালি ধরো আমরা যেটা বলি বেসিক্যালি সেন্ট্রাল ব্যাংক এই কাজটা করে। সেন্ট্রাল ব্যাংকের একটা উইংস ক্লিয়ারিং হাউস। ধরো ইন্টার ব্যাংক চেক এক্সচেঞ্জ হয় না, শুভর ধরো একটা অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকে। এখন শুভ এই একটা অ্যাকাউন্টের চেক ট্রানজ্যাক্ট করবে ধরো সাব্বিরের কাছে। সাব্বিরের অ্যাকাউন্ট হলো ধরো কার কাছে, ধরো মার্কেন্টাইল ব্যাংকে। দুইজনের কমন ব্যাংক নাই, এরকম কন্ডিশন হয় না শুভ? জি স্যার, হয় স্যার। তো এরকম যদি কন্ডিশন হয়, তোমার ডাচ বাংলা ব্যাংকের চেক তুমি দিবা, এটার মাধ্যমে টাকা দিবা হলো সাব্বিরকে। সাব্বিরের ব্যাংক হলো আবার মার্কেন্টাইল ব্যাংক। এখন তোমার যে চেক গুলা ঠিক আছে কিনা, এটা বাউন্স ব্যাংক হয়ে যাওয়ার গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার না? কথা কেন? অনেক সময় সাপেক্ষ ব্যাপার না? তখন এই চেক গুলো সেন্ট্রাল ব্যাংকের একটা যায় আগে। আগে এটা ফিজিক্যালি যাইতো, এখন ইন্টারনেট ব্যাংকিং হওয়ার কারণে এখন তাদের একটা ডোমেইন আছে, যেই ডোমেইনে আগে প্লেস করতে হয় এই চেক গুলোকে। দ্যাট মিনস ওই ক্লিয়ারিং হাউসের আগে, ক্লিয়ারিং হাউসের কাজ কি, তারা এই 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 চেক গুলোকে অ্যাপ্রুভ করে এবং এই চেক গুলো ঠিক আছে এটার একটা গ্যারান্টি নেয় এবং সাফিসিয়েন্সি অফ ফান্ড সেটাকে তারা প্রুফ করে তারা ডাচ বাংলা ব্যাংকের চেকটাকে অ্যাপ্রুভ করে সেন্ট্রাল ব্যাংকে, কমার্শিয়াল মার্কেন্টাইল ব্যাংকের কাছে পাঠিয়ে দেয়। আবার মার্কেন্টাইল ব্যাংকেরও এরকম অনেক চেক থাকে যেগুলো ডাচ বাংলা ব্যাংকের কাছে প্লেস করা হয়েছে, টাকা দেওয়া হয়েছে, তখন এই চেকগুলোকে অ্যাপ্রুভ করে ডাচ বাংলা ব্যাংকে দিয়ে দেওয়া হয়। দ্যাট মিনস আগে এটা ফিজিক্যালি হইতো, সেন্ট্রাল ব্যাংকে একটা উইংস ছিল যেখানে সবগুলো ব্যাংকের একটা করে টেবিল থাকতো, একজন করে এমপ্লয়ি থাকতো, তারা ওখানে এই কাজগুলো করতো। কিন্তু এখন ইন্টার ব্যাংক হয়ে যাওয়ার কারণে ওইটার সাথে সাথে এখন একটা 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 কি বলে এটাকে, প্ল্যাটফর্ম আছে, একটা ল্যান্ড বেসড আছে, প্ল্যাটফর্ম আছে, ইন্টারনেটে কানেক্টেড, তখন বা নেটওয়ার্ক দ্বারা কানেক্টেড, যে কোনো নেটওয়ার্ক দ্বারা কানেক্টেড হতে পারে। তারা কি করে, অফার প্লেস করে সেন্ট্রাল ব্যাংকের কাছে। সেন্ট্রাল ব্যাংকের ওই ক্লিয়ারিং হাউস সেকশন তারা এটাকে ক্লিয়ার করে দেয়, তখন তারা চলে যায়। দ্যাট মিনস ক্যাশ ট্রানজেকশন গুলো হয়ে যায়। আগে যেখানে ক্যাশ ট্রানজেকশন, চেকের ক্যাশ ক্রস চেক, বিশেষ করে ক্যাশ চেকে তো এটা প্রয়োজন নাই, ক্রস চেক তো জানো, যে চেকগুলোর মাথা কাটা থাকে না, অ্যাকাউন্ট পে চেক যেগুলো। সো ওই চেকগুলো কি করা হয়, বেসিক্যালি বিজনেসে তো সবসময় 100% অ্যাকাউন্ট পে চেক ইউজ করে। পার্সোনালি আমরা ক্যাশ চেক ইউজ করি অনেক সময়, কিন্তু বিজনেসে 100%ই অ্যাকাউন্ট পে চেক ইউজ করা হয় বা ক্রস চেক ইউজ করা হয়। তখন তারা ক্লিয়ারিং হাউস সেকশনে পাঠায়। আগে 3 দিন সময় লাগতো, এখন সেটা লাগে না, এখন আমরা একদিনের মধ্যেই পেয়ে যাই, তাই না? কিন্তু যদি এটা ইন্ট্রা ব্যাংক হয়, ডাচ বাংলা তো ডাচ বাংলা হয়, তাহলে কি ক্লিয়ারিং হাউসের প্রয়োজন আছে? না স্যার, বুঝছি স্যার। তখন আমাদের ট্রানজেকশন গুলো প্রম্পট হয়ে যায় না অনেক? জি স্যার। এই কাজগুলো ঢাকার বাইরে করা হয়। ঢাকার বাইরে যদি একটা ব্যাংক হয়, ঢাকায় না সেন্ট্রাল ব্যাংকের অফিস আছে, ঢাকা চিটাগাং এ, রাইট? কিন্তু বিভাগীয় শহরগুলোতে আছে। কিন্তু বিভাগীয় শহর বাদে যদি সাপোজ ধরো তোমার শুভর ডিস্ট্রিক্ট কোথায়? ফরিদপুর স্যার। ধরো ফরিদপুরে এই সেন্ট্রাল ব্যাংকের কাজগুলো কে করবে? ফরিদপুরে এই ক্লিয়ারিং হাউসের দায়িত্বে থাকে নরমালি সোনালী ব্যাংক। ক্লিয়ার স্যার? ক্লিয়ারিং হাউসের ইফেক্টটা বোঝা গেছে, যে ক্লিয়ারিং হাউস বেসিক্যালি তোমার এই কাজগুলো করে। দ্যাট মিনস শিপমেন্ট গুলোকে তারা অ্যাপ্রুভ করে এবং সেটাকে একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে পাঠায়।
একটা কোম্পানি থেকে একটা পার্টি থেকে আরেকটা পার্টির কাছে পাঠায়। দিস আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফিউচার মার্কেট এন্ড দ্য ফরওয়ার্ড মার্কেট। এটা একটু দেখবা দেখবা। আরেকটা হলো অপশন মার্কেট। আমরা বলছি এখানে যেহেতু আমরা কারেন্সি ডেরিভেটিভস কে ফোকাস করছি, কারেন্সি অপশন ইজ another type of contract that can be purchased or sold by the speculators or firms. আমরা বলছি অপশন হলো এমন একটা ডেরিভেটিভস, আর কারেন্সি অপশন হলো এমন একটা ডেরিভেটিভ যেটা আন্ডারলাইং অ্যাসেট হলো কারেন্সি, এবং এটা ফিউচার একটা সময় পরে বাই অথবা সেল হতে পারে। আগে আমরা ফিউচার কন্ট্রাক্ট দেখি, হয় বাই হবে, না হয় কি হবে, সেল হবে, রাইট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? Okay, the currency option is that a currency option is another type of contract that can be purchased or sold by speculators or firms. The standard options that are traded on the exchange through the brokers are guaranteed but require margin maintenance. We call the margin maintenance. That means আমরা এখানে বলছি যে অপশন এক্সচেঞ্জ ক্ষেত্রে কি হয়, আর রেগুলেটেড বাই সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এটা নরমালি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে এটা নরমালি সেটাই করে থাকে। ইউএসএ তে এটার জন্য আলাদা একটা সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আছে। এটা আবার ওভার দ্য কাউন্টার মার্কেটও কি হয়, বাই সেল হয়। অপশন কারেন্সি বা কারেন্সি অপশন ওভার দ্য কাউন্টার মার্কেটও কি হয়, বাই সেল হয়ে থাকে। ওভার দ্য কাউন্টার মার্কেটে যদি হয় তখন এটার জন্য একটা কোলাটেরাল লাগে, কিন্তু এমনিতে ফরমাল মার্কেটে হলে পরে আর ওই কোলাটেরালটা লাগে না, সেটা বলছি। কারেন্সি অপশন আবার দুই ধরনের, একটাকে আমরা বলি কল অপশন আর একটাকে বলি পুট অপশন। যদি এটা বাই কন্ট্রাক্ট হয় সেটাকে আমরা বলছি কল অপশন। এ কারেন্সি কল অপশন গ্র্যান্ট দ্য হোল্ডার দ্য রাইট টু বাই দ্য স্পেসিফিক কারেন্সি এট এ স্পেসিফিক প্রাইস। একটা নির্দিষ্ট প্রাইসে একটা নির্দিষ্ট ডেটে যদি সেটা বাই হয়, বাই কন্ট্রাক্ট হয়, তখন এটাকে আমরা বলছি কারেন্সি অপশন। অথবা স্পেসিফাইড প্রাইসটাকে আমরা যে প্রাইস এক্সারসাইজ হচ্ছে সেটাকে আমরা এক্সারসাইজ প্রাইস বলি, অথবা এটাকে আমরা কি বলি, স্ট্রাইক প্রাইসও বলি। যেই প্রাইসে মানে আসলে আমি ক্রয় করব সেটাকে আমরা বলছি স্ট্রাইক প্রাইস। দ্যাট মিন্স যদি এরকম হয়, দেখো কল অপশনের ক্ষেত্রে তিনটা কন্ডিশন থাকে। দ্যাট মিন্স তুমি যদি কল অপশন বা কিনার অফার করো তাহলে তোমার তিনটা কন্ডিশন তৈরি হতে পারে, সিচুয়েশন তৈরি হতে। একটা হবে ইন দ্য মানি gain something, right? This is for it, you want to buy, তুমি তো বাই করতে চাচ্ছ কারেন্সিটাকে। দ্যাট মিন্স ডলারের প্রাইস যদি 100 টাকা হয়, ডলারের প্রাইস তুমি নির্ধারণ করেছো 100 টাকা, সেটা ভবিষ্যতে কিনতে চাও, তাহলে যদি স্পট রেট, দ্যাট মিন্স 3 মাস পরে যদি কিনতে চাও, দ্যাট মিন্স আজকে থেকে 3 মাস পরে তুমি ডলারের প্রাইস কিনবা, হলো ডলার কিনবা 100 টাকা করে, সাপোজ তুমি আজকেই কন্ট্রাক্ট করেছো। এখন 3 মাস পরে গিয়া দেখলা যে ডলারের প্রাইস স্পট রেট তখন আছে কত, যে দিনে স্পট রেট হলো যেটা ইমিডিয়েট রেট, যেখানে কারেন্ট রেট, যেখানে ইমিডিয়েট ক্যাশ পেমেন্ট হয়। দ্যাট মিন্স আজকে কিনলা, একবারে ক্যাশ টাকা দিয়ে ডলার পকেটে নিয়ে চলে আসলা, দিস ইজ কল্ড দ্য স্পট রেট। 3 মাস পরে স্পট রেট দেখা গেল 105 টাকা। দ্যাট মিন্স স্পট রেটস আর হায়ার দেন দ্য স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস কত ধরেছিলাম আমরা, 100 টাকা, রাইট? শুনতেছিস? ইয়েস স্যার, 100 টাকা ধরছিলাম। আমরা স্ট্রাইক প্রাইস কত ধরেছিলাম, আমার কন্ট্রাক্ট প্রাইসটা কত ছিল, 100 টাকা, রাইট? এখন আমরা যদি 3 মাস পরে গিয়ে স্পট রেট দেখি যে 105 টাকা, দ্যাট মিন্স স্পট রেট ইজ গ্রেটার দেন দ্য স্ট্রাইক প্রাইস, রাইট? তখন আমরা বলি ইন দ্য মানি, দ্যাট মিন্স আমরা প্রফিট করছি এখান থেকে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? যদি স্পট রেট আর স্ট্রাইক রেট সমান হয় তখন আমরা কি বলি, এট দ্য মানি, সমান সমান ভাই, বেশি করতে পারি না টাকা, তো
কোনো ব্রেক ইভেন যেটাকে আমরা বলি এট দ্য মানি। আবার আউট অফ দ্য মানি যদি স্পট রেট দেখা যায় যে কম, দ্যাট মিন্স স্পট রেট আমরা গিয়ে দেখলাম 98 টাকা, তো আমাদের কন্ট্রাক্ট হলো কত? 100 টাকা। তাহলে আমরা কি এটা কিনবো? না স্যার। আমরা তো এটা কিনবো না, তাই না? আমরা তো এটা কিনবো না। যেহেতু আমরা এটা কিনবো না, সুতরাং আমরা কি করতে পারছি যে এটাকে আমরা বলছি আউট অফ দ্য মানি। আর যদি কিনতে হয় বেসিক্যালি প্রিমিয়াম দিতে হয়, এটা প্রিমিয়াম থাকে কল অপশনে। প্রিমিয়ামটা হলো যে একটা চার্জ, যে চার্জটা তুমি যদি কন্ট্রাক্ট এক্সারসাইজ না করো, কন্ট্রাক্ট করছো কিন্তু কন্ট্রাক্ট তুমি ডিল করলা না, এক্সারসাইজ করলা না, সো বায়ার can be like may or may not be exercise this contract, right? Do you understand my point? There is an option. You can able to exercise the contract. হ্যাঁ, তুমি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো, ক্যান্সেল করতে পারো, কিন্তু ক্যান্সেল করলে তোমাকে একটা প্রিমিয়াম দিতে হবে। এটাকে আমরা বলি চার্জ, মানে চার্জ দিতে হবে। চার্জটা আমরা বলি যখন কন্ট্রাক্ট ইস্যু হচ্ছে তখন প্রিমিয়ামটা দিবে নাকি হচ্ছে কি আমি যখন ডিসমিস করব অথবা রান করব না তখন দিতে হবে? এটা একজনের জন্য অব্লিগেশন, আরেকজনের জন্য হলো তোমার এটাকে কি বলে, সরি স্যার, একটা হলো অব্লিগেশন যেটা ম্যান্ডেটরি, রাইট? স্যার একজনের জন্য ফরজ আর একজনের জন্য নফল, এরকম টাইপ স্যার? না, আমি ওইদিকে যেতে যাচ্ছি না রে। ওই ধর্ম নিয়ে কথা বলাটা আমি খুব বেশি পছন্দ করি না। আমি জানি না ফরজ আর নফল মানে হ্যাঁ এরকমই, একজন দিলে হবে না দিলে হবে, বাট আরেকজনের জন্য ম্যান্ডেটরি, এটা ফিক্সড দিতেই হবে। একজনের জন্য হলো রেসপন্সিবিলিটি, রাইট? আরেকজনের জন্য হলো অব্লিগেটরি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? দ্যাট মিন্স যিনি বায়ার, যিনি কন্ট্রাক্টটাকে বাই করেছে, তার জন্য এটা হলো তোমার রেসপন্সিবিলিটি। সে চাইলে এটা কিনতে পারে, না চাইলে এটা এক্সারসাইজ করতে পারে, না চাইলে না করতে পারে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? এখন সে কখন করবে? যখন দেখবে স্পট রেট তার চেয়ে বেশি, ওই কন্ট্রাক্ট দিয়ে সে কমে কিনতে পারতেছে। স্পটে ডলার কিনতে গেলে 105 টাকা লাগবে, কিন্তু আমার কন্ট্রাক্ট করা আছে 100 টাকায়, আমি কি 105 টাকায় কিনতে যাইবো? নো স্যার। আমি বলবো তারে, প্রেসার বলবো আমি কিনতে চাই, তোমার এটা দাও, বিক্রি করো। আবার যদি স্পটে দেখা যায় যে 95 টাকায় কিনতে পারছি, আমি কি 100 টাকায় কিনবো? নো স্যার, 95 কিনবো। তখন আমরা বলছি দেখো স্পট রেট ইজ লেস দেন দ্য স্ট্রাইক প্রাইস, তখন আমরা বলি আউট অফ দ্য মানি। হোয়াই ইট ইজ আউট অফ দ্য মানি? বিকজ এভরি কন্ট্রাক্ট হ্যাজ এ টার্মিনেশন কস্ট, রাইট? এই টার্মিনেশন কস্টটাকে আমরা এখানে বলছি প্রিমিয়াম, অপশন কল অপশন প্রিমিয়াম, রাইট? ইয়েস। তাহলে দিস ইজ নট গেমলিং। দ্যাট মিন্স গেমলিং এ এক পার্টি জিতে আরেক পার্টি হারে। এখানে দুই পার্টি উইন উইন সিচুয়েশনে থাকার সম্ভাবনা থাকে। যেমন আমরা বলছি সেলারের ভিউ পয়েন্ট থেকে, তুমি তো কল অপশন বাই করার জন্য কন্ট্রাক্ট করেছো, কিন্তু সেলার একজন আছে না, আর একটা পার্টি, সেলারের কাছে এটা কি অব্লিগেটরি। যদি তুমি কিনতে চাও, সেলার তোমার কাছে বিক্রি করতে বাধ্য। আবার যদি তুমি কিনতে না চাও, সেলারকে তুমি প্রিমিয়াম দিয়ে দিবা। ইট ক্যান বি দ্য 1% or 2% অফ দ্য টোটাল কন্ট্রাক্ট, রাইট? দ্যাট মিন্স তুমি ওই টাকাটা তাকে দিয়ে দিবা। তুমি বিক্রি করো নাই, সে করে নাই, এতদিন যে সে হোল্ড করে রাখছে, এটার কস্ট হিসেবে 2% বা 3% টাকা তুমি তাকে দিয়ে দিবা। এটাও ডিটারমিন থাকে, আগে থেকে নির্ধারিত থাকে, যেটাকে আমরা বলি অপশন প্রিমিয়াম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? জি স্যার, একটা কন্ট্রাক্ট থাকে আর কি। হ্যাঁ, দেখ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কারেন্সি অপশনের। হাউ টু এক্সারসাইজ দ্য কারেন্সি অপশন। দেখো, the option owner can sell the exercise contract, can also choose the let their option expire. At most they will lose the premium they paid for the option. দেখো, the call option premium denoted is C, right? একটু আগে আমরা বলছিলাম না call option premium denoted by C। কিভাবে নির্ধারিত হয় দেখো, S minus X। S minus X কি ডিফারেন্স বিটুইন, S মানে হলো স্পট রেট, রাইট? ভবিষ্যতে যেটা মার্কেটে ওই দিন যে প্রাইসটা থাকবে, যেটা সেটাকে আমরা বলছি স্পট রেট। আর X মিন্স এক্সারসাইজ ডেট, যে ডেটে আমরা কন্ট্রাক্ট করেছিলাম, আমাদের মানে আমরা যে কন্ট্রাক্টে যে প্রাইসটা দিয়েছিলাম সেটা।
যে কিনবো বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম যেটা সেটা। টাইম হচ্ছে ডিনোটেড ম্যাচুরিটি, কত দিনে সেটা ম্যাচিউর হবে। কন্ট্রাক্টটা কত দিনের ছিল, 90 দিনের না 10 দিনের না 100 দিনের না 120 দিনের, রাইট? এরকম। আবার সিগমা দেওয়া আছে, সিগমা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ভোলাটিলিটি। এই যে ফ্লাকচুয়েশন হয়, মার্কেট যে ফ্লাকচুয়েশন হয় তার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করতে পারি না? যে কোনো ফ্লাকচুয়েশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি, রাইট? Yes, sir. যদি একটা সিকোয়েন্সিয়াল প্রাইস পাই, আর সিকোয়েন্সিয়াল প্রাইস পাইলে পরে আমরা যদি মিন বের করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা কি বের করতে পারবো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো। আই এম শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রাইট? The deviation from the mean, right? The average deviation from the mean, right? What is the definition of standard deviation? This is the part of statistics. I believe you have completed your statistics 1 or statistics 2, some courses like this. So the call option premium will be happen when we take the different price minus strike price, right? When it is larger, right? Call option premium will be higher, right? Spot price minus stock price is larger. যখন স্পট প্রাইস অনেক বেশি হবে, ধরো স্পট প্রাইস আমার প্রিমিয়ামটা কার হবে? প্রিমিয়ামটা তো দুইজনেরই আছে, যে মার্কেট প্রাইস থেকে গেইন পাবে, আবার যে কন্ট্রাক্ট এক্সারসাইজ হলে একটা পার্টি গেইন পাবে, এক্সারসাইজ না হলে সেলার গেইন পাবে। এক্সারসাইজ হলে বায়ার গেইন পাবে, এক্সারসাইজ না হলে সেলার গেইন পাবে। দেখো এখানে বলছে কি, প্রিমিয়াম উইল বি হোয়াট? দ্য প্রিমিয়াম উইল বি দ্য হায়ার when the spot rate is higher, right? আমরা কন্ট্রাক্ট করছিলাম 100 টাকায়, এখন মার্কেটে গিয়ে দেখি 120 টাকা প্রাইস, ওরে খাইছে। আমি যদি এখন কিনি তাহলে তো আমার 20 টাকা প্রফিট, রাইট? পার ডলারে। আমি কন্ট্রাক্ট করছিলাম 100 টাকায়, কিন্তু মার্কেটে গিয়ে দেখলাম 102 টাকা, হাই হাই, তাহলে আমার প্রফিট কত? অনলি 2 টাকা, রাইট? Yes, sir. সো এটা ডিপেন্ড করে স্টক প্রাইস, স্পট প্রাইস এবং স্ট্রাইক প্রাইসের উপরে। আবার টাইমের উপরেও কি করে ডিপেন্ড করে। দ্য টাইম টু এক্সপিরেশন ডেট ইজ লঙ্গার। যদি সময়টা বড় হয় তখন প্রিমিয়ামটাও বড় হয়। বেসিক্যালি এটাই করা হয়। দ্যাট মিনস তখন প্রিমিয়াম রেট আর 1% 2% থাকে না, কখনো কখনো 5% 6% হয়ে যায়। তখন যদি এক্সারসাইজ না করো, দ্যাট মিনস আমরা 3 মাস পরে কি হবে যতটুকু প্রেডিক্টেবল, যদি সেটা 3 বছর হয় তাহলে আরো লেস প্রেডিক্টেবল না? কথা বলছিস তো? আমরা মানুষ কি করতে পারি, কাছের জিনিসকে খুব দ্রুত চিন্তা করতে পারি, কিন্তু দূরের জিনিসগুলোকে খুব দ্রুত কিন্তু চিন্তা করতে পারি না। যেমন ধরো আমি বলতে পারি 6 মাস পরে সাবরিনা কোথায় থাকবে, যদি বেঁচে থাকে সে বাংলাদেশে থাকবে, বিদেশ যাওয়ার প্রিপারেশন নিবে, বা তোমার ফ্যামিলি লাইফ নিয়ে চিন্তা করবে, বাবা মা নিয়ে চিন্তা করবে, বাংলাদেশে জব খোঁজার চেষ্টা করবে। দিস আর দ্য পসিবিলিটিস, রাইট স্যার? আবার যদি এরকম হয় যে সাবরিনা 5 বছর পরে কি করবে, এখন আমার পক্ষে প্রেডিক্ট করা, ইভেন সাবরিনার পক্ষেও প্রেডিক্ট করা অনেক ডিফিকাল্ট, কম্পারেটিভলি ডিফিকাল্ট, রাইট? 3 মাসেরটা যেরকম আমরা, বা 5 মাসেরটা যেরকম খুব সহজে করতে পেরেছি, 5 বছরেরটা কিন্তু সহজে করতে পারবো না। এইজন্য বলছে ইফ টাইম ইজ লো প্রেডিকশন আর হাই প্রেডিকশনের মধ্যে পড়ে। ইয়া দ্য ম্যাচ আমরা বলি যে এটাকে কি বলে, রিস্ক রিটার্ন ইল্ডিং, রাইট? আমরা বলছি যে যদি দ্য maturity of loan increase, then interest rate will increase, right? একটা লোনের ম্যাচুরিটি পিরিয়ড যদি 10 ইয়ার্স হয়, তার ইন্টারেস্ট রেট হবে হায়ার ডেফিনেটলি কম্পেয়ার টু দা ম্যাচুরিটি পিরিয়ড যদি 1 ইয়ার হয়, তার ইন্টারেস্ট রেট হবে লোয়ার। এরকম ব্যাপারটা এরকম, এখানেও সেম কনসেপ্টটা আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? Yes, sir. Okay. What currency option actually used? অলরেডি তোমরা বুঝতেছো যে আমরা যে কোনো একটা রিস্ককে মিনিমাইজ করার চেষ্টা করি, রাইট?
যে কোনো একটা মিক্সকে আমরা হ্যাজ করার চেষ্টা করি, প্রোটেক্ট করার চেষ্টা করি। বেসিক্যালি এটাই হলো অপশনের পারপাস। যদি এটা কারেন্সি অপশন হয় তাহলে কারেন্সির যে ফ্লাকচুয়েশন ভবিষ্যতে হতে পারে এটাকে মিনিমাইজ করার জন্যই বেসিক্যালি আমরা কারেন্সি অপশনটাকে ইউজ করি। বেসিক্যালি ওই কাজটাই করা হয়। হাউ টু ক্যালকুলেট দ্য কারেন্সি অপশন, দেখো একটু, দিস ইজ দ্য লাস্ট ইস্যু, এরপর আমরা হয়তো ডিসকাস করব না। এটার উল্টাটা কি দেখো, কারেন্সি অপশন হলো বাই অপশন, রাইট? কল অপশন মানে কি বাই অপশন না স্যার? Do you understand my point? Call options, if you are doing a contract to buy the option in the future with a specific date and with a specific price. আর put option কি হবে তাহলে? Put option মানে sell, right? এটা অপোজিটটা হবে না স্যার? সেলিং অপশন না, হ্যাঁ, put option হলো selling option, right? If you want to sell the contract, right? Or if you want to sell the asset, তাহলে একটা কন্ট্রাক্ট কি বায়ারের কাছে কি, সে যদি বাই অপশন দেয় তাহলে কি তার কাছে কল অপশন। আবার সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে সে সেল করার জন্য অফার দিয়েছে, তাহলে এটা কি হবে? পুট অপশন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? কথা বুঝছিস তো? আচ্ছা, আমরা একটু পরে আবার দেখব যদি পারি, সময় পাই। আমরা এখানে শেষ করতে যাচ্ছি। এইটাই, দিস ইজ দ্য লাস্ট content actually. The currency call option, দেখো আমরা কি বলছি, speculators who wants to, speculators মানে তো বুঝো যারা এখন কিনে ভবিষ্যতে দামে বিক্রি করতে চায় তাদেরকে আমরা কি বলি? speculators বলি, রাইট? Speculators who expect a foreign currency to appreciate can purchase the call option. যে চিন্তা করছে যে ভবিষ্যতে মুদ্রা, বৈদেশিক মুদ্রা, যে কোনো একটা মুদ্রা ডলারের দাম বাড়বে, সে তখন এটা কিনে রাখতে চায়। তার প্রফিট কখন হবে? আমরা বলছি যখন সেলিং প্রাইস বাইং প্রাইস থেকে বেশি হবে, রাইট? তার সেলিং প্রাইস, যদি আমরা বলছি যে দ্য সেলিং প্রাইস, প্রফিট কি হবে? তার সেলিং প্রাইস মাইনাস বাইং প্রাইস অর স্ট্রাইক প্রাইস মাইনাস অপশন প্রিমিয়াম। এই কস্ট গুলো, যেটাকে আমরা বলছি কস্ট, বাইং প্রাইস হতো একটা কস্ট, রাইট? প্রিমিয়াম একটা কস্ট। দ্যাট মিন্স সেলস থেকে যদি কস্ট গুলো বাদ দেই, যদি ডিফারেন্সটা পজিটিভ হয় তখন এটাকে আমরা কি বলবো? প্রফিট, তাই না স্যার? জি স্যার। Do you understand my point? Do you understand my point? অথবা আমরা বলছি যে they may also sell the contract, right? তারা কন্ট্রাক্টটা তো সেলও করতে পারে, যেটা পুট অপশনের ক্ষেত্রে আমরা বলছি। এটা যদি সেল করে, কোনো অপশন যদি সেল করার জন্য অফার করা হয়, সেই অপশনটাকে বলা হয় পুট অপশন। দেখো, এই পুট অপশনের ক্ষেত্রে কি হবে? প্রফিট ইকুয়ালস টু দ্য অপশন প্রিমিয়াম, রাইট? যে প্রিমিয়ামটা আমরা করি, যেটা এক্সারসাইজ না হলে পরে সেলার পায়, অপশন প্রিমিয়াম থেকে যদি আমরা বলছি বাইং প্রাইস বাদ দেই, বাদ দিয়ে যদি সেলিং প্রাইস অ্যাড করি, এটা যদি পজিটিভ হয় তাহলে অবভিয়াসলি কি হবে? এটা এই পুট অপশনের ক্ষেত্রে প্রফিট হবে। হাউ টু ক্যালকুলেট the gain or the speculation price or the speculation benefit in the option, call option and put option? সিম্পল, আমরা কস্ট থেকে যদি আর্নিং থেকে যদি কস্ট গুলো বাদ দিয়ে দিই, যেটা আসবে পজিটিভ হলে প্রফিট আর নেগেটিভ হলে লস, রাইট? লসে কেউ ট্রানজেক্ট করে না, বেসিক্যালি লস হইলে কন্ট্রাক্ট কি করে না, তারা এক্সারসাইজ করে না, কারণ বায়ারের জন্য এটা রেসপন্সিবিলিটিস। বায়ার তখন লুজার হয় না, হইতে চায় না নরমালি। আবার সেলারও কি করে, তার প্রিমিয়ামটা রেখে দেয়, প্রিমিয়াম রেখে দেওয়ার কারণে সেও কি হয় না, বেসিক্যালি লুজার হয় না। সো এই জন্য আমরা বলছি যে অপশনটা হলো উইন উইন কন্ডিশন। কিন্তু বায়ার যদি কিনতে চায়, সেলার এটা কিনতে বাধ্য, তার জন্য এটা অব্লিগেটরি। দেখো এখানে, স্যার হ্যালো, বলো। একটু যাবেন স্যার? এটার পরে স্যার। স্যার এইখানে যে মানে বাই অপশনে যেটা মানে প্রথমটা,
ওইখানে স্যার মানে প্রফিটটা যখন আমি ক্যালকুলেট করব, হুম মানে সেলিং প্রাইস থেকে স্ট্রাইক প্রাইস যখন বিয়োগ দিব, কিন্তু আমি তো এটা হচ্ছে স্যার পারচেজ করতেছি, আমি এক্সারসাইজ করতেছি, তাহলে আমার অপশন প্রিমিয়ামটা কেন আসবে? কারণ আমি তো এর কন্ট্রাক্ট ক্যান্সেল করব না, তাহলে অপশন প্রিমিয়ামটা কেন এখানে স্যার আসতেছে? বুঝি নাই, আমাকে আবার বলো। স্যার সেলিং নরমালি প্রফিট বের যেটা ওটা মাইনাস করে ডিডাক্ট করে, কিন্তু কথা হয়েছে স্যার আমি তো এক্সারসাইজ না করলে অপশন প্রিমিয়াম দিব, তাহলে এখানে অপশন প্রিমিয়ামটা আগে কেন আসতেছে? মানে আমি তো এটা মানে অপশন এটা কন্ট্রাক্টটা প্রিমিয়ামটা মানে আমি এক্সারসাইজ একটু করতেছি। আগে আমি বলেছিলাম, অপশন প্রিমিয়ামটা বেসিক্যালি একটা ট্রানজেকশন কস্ট, বুঝছো? এটা You যদি আমি understand? কিনি স্যার, এক্সারসাইজ করি, তাহলে ওকে দিতে হবে? হ্যাঁ, ট্রানজেকশন কস্ট তো ট্রানজেকশন হইলেই স্যার এটা দিতে হবে, রাইট? ও স্যার, না মানে আমি ভাবছিলাম স্যার আপনি বললেন না যে এটা হচ্ছে যদি এক্সারসাইজ না করি তাহলে হচ্ছে শুধু অপশন প্রিমিয়াম দিয়ে এটা মানে সেলারের ভিউ এটা পয়েন্ট ক্যান্সেল থেকে, করে দেওয়া। সেলারের ভিউ পয়েন্ট থেকে তুমি সেলস পাইতে হবে বেচারা, না? তার মার্কেট কমে গেছে, কন্ট্রাক্ট করে রাখছিল, তাহলে তো এই আমি বলছিলাম তাহলে অপশন কি হয়ে যাবে, গ্যাম্বলিং হয়ে যাবে না? একটা পার্টি তো আগেই হাইরা গেছে, ও তাহলে আচ্ছা, সেলার কেন কন্ট্রাক্ট করবে বলো? সেলারের তো ওকে একটা স্যার। একটা 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 পয়েন্ট লাগবে, দ্যাট মিন্স অপশন প্রিমিয়ামটা বেসিক্যালি একটা ট্রানজেকশন কস্ট এই কন্ট্রাক্টে। আচ্ছা, আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। আমাদের বইটা তোমাদেরকে আমি দিয়েছি, জাস্ট আমি একটু এক্সপ্লেইন করে দিই এবং একটু দেখাই দিব যে কিভাবে তুমি চাইলে এটা ক্যালকুলেট করতে পারো। পেজ নাম্বার 149 মেবি, ইয়া। আমি জানি না তোমরা দেখছো কিনা, দেখছো? Yes, sir. একটু জুম করেন স্যার। নাও ইজ ইট ক্লিয়ার টু ইউ? Yes, sir. Yes, sir. ওকে, আরো জুম করব। এখানে দেখো, জিম ইজ এ স্পেকুলেটর হু বাই ব্রিটিশ পাউন্ড। সে ব্রিটিশ পাউন্ড কিনতে যাচ্ছে। জিম একজন স্পেকুলেটর, সে এখন কিনে ভবিষ্যতে দামে বিক্রি করতে চায়, তাকে আমরা এই জন্য স্পেকুলেটর বলছি। ব্রিটিশ পাউন্ড কিনেছে এবং কল অপশন কিনেছে উইথ এ স্ট্রাইক প্রাইস হলো $1.40 পার পাউন্ড, রাইট? and December settlement date, ডিসেম্বরে এটা সেটেলমেন্ট ডেট তারা বলছে। The current spot rate as of that date is, ওখানে ওই ডেটে কি ছিল, স্পট রেট ছিল $1.39। জিম পেজ কত প্রিমিয়াম, স্টক অপশন প্রিমিয়াম দিয়েছে কত, $0.01 পার ইউনিট অফ দ্য কল অপশন। প্রতিটা অপশনের জন্য একটা নির্দিষ্ট সে প্রিমিয়াম দিচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? assume that there is no brokerage fees, ওখানে কোনো ব্রোকারেজ ফিস নাই, শুধুমাত্র প্রিমিয়ামটাই ট্রানজাকশন কস্ট। just before the expiration date, for the British pound reaches বলতেছে 1.41 at this time, G exercise the call option. Definitely যেহেতু স্পট রেট বাইরে গেছে, তার কন্ট্রাক্ট করা আছে 1.40 তে, সে 1.40 তেই কিনতে চাইবে, তাই না স্যার? জিম তো এটাই কিনতে চাইবে। At this time, Jim exercised the call option and then immediately sell the pound, right, at the spot market. Immediately সে তার কাছ থেকে কিনছে, কিনে স্পট মার্কেটে বিক্রি করে দিছে। আমরা বলি যে জায়গার উপরে $0.01 সে প্রফিট করেছে। তাহলে $0.01 যদি $1 মিলিয়ন কিনে থাকে, তাহলে সে মোটামুটি ভালোই টাকা ইনকাম করে ফেলেছে। সাপোজ এটা এরকমই হয় বেসিক্যালি। And in order to determine the Jim's profit and loss, first compute his revenue. আমরা আগে প্রথমে রেভিনিউ বের করতে হবে, তাই না? রেভিনিউ বের করার পরে then we subtract, we minus all the cost, purchase cost,
or the premium cost সেগুলো আমরা মাইনাস করব করার পরে যেটা থাকবে difference between income and expenditure we called it the profit, right? Do you understand my point? Assume that one option contract is specified 31,250 units. একটা কন্ট্রাক্টে কত কারেন্সি, কত ডলার কারেন্সি ক্রয় বিক্রয় করার সামর্থ্য দিয়েছে? তারা বলছে 31,250 ইউনিট ক্রয় বিক্রয় করতে পারবে। তাহলে আমাদের সেলিং ইউনিট পার ইউনিট সেলিং প্রাইস দেওয়া আছে না স্যার? 1.41, রাইট? শুনতেছো? Yes, sir. তাহলে দেখো না হলে আমি বুঝি না। তাহলে দেখো পার সেলিং প্রাইস দেওয়া আছে 1.541, রাইট? Then our total contract unit is 30,250 units. So if you multiply this, then you will get the selling price or revenue, right, from this contract. And then the purchase price will be 1.4. আমরা বলছি আমাদের পারচেজ প্রাইস আমরা যদি কন্ট্রাক্টটাকে এক্সারসাইজ করি তাহলে স্ট্রাইক প্রাইস কত ছিল? 1.40. দ্যাট মিন্স আমাদের 31,250 ইউনিটের জন্য আমাদের $43,000 আমাদের খরচ করতে হবে। আবার প্রিমিয়াম পেইড ফর অপশন, যদি আমরা প্রিমিয়াম আছে আমাদের শুধু প্রিমিয়াম ছাড়া ব্রোকারেজ কোনো কস্ট নাই, এজন্য আমাদের 0.1 সামথিং এটা আছে। সো এটাকে আমরা বলছি যে আমাদের প্রিমিয়াম। তাহলে প্রিমিয়ামও আমাদের একটা খরচ, এটা বাদ দেওয়ার পরে আমরা বেসিক্যালি ওই কন্ট্রাক্ট থেকে $62 ইউজ করেছি। আমরা আমরা নেট প্রফিট করতে পেরেছি কত? $62. ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? সরি, আমরা এখানে কন্ট্রাক্ট থেকে আসলে ওই যে প্রিমিয়াম পে করার কারণে যেহেতু খুব বেশি বাড়ে নাই, কিন্তু এখানে আমাদের কি হয়েছে? লুজার হয়েছে। জিম আসলে স্পেকুলেটর না বা এফিশিয়েন্ট স্পেকুলেটর না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? বিকজ he only saw the price is increased, but he has no idea about the premium he has to pay, or he has some thinkings to like transact or complete this transaction. So ejono efficient finance manager er এই যে calculation before starting your option business, before starting your derivatives business, you will have to be more clear like about the calculation of your profit, so that if you can able to calculate your profit, you have less chance to get loss. এরকম একটা কন্ডিশন দেওয়া আছে। সেইভাবে এখানে দেখো পুট অপশনের ক্ষেত্রেও কি দেওয়া আছে? সরি, আমরা বলছি সাপোজ এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো সাপোজ can you see my selected lines? জি স্যার, দেখা যায়। Suppose that the Linda was the seller of the call option. ওই কন্ট্রাক্ট জিম যে কন্ট্রাক্ট করেছিল লিন্ডার সাথে করেছিল। Suppose also that the Linda would purchase the British pound only if the option is exercised. যদি অপশনটা এক্সারসাইজ হয় তখন সে এটা কিনবে। তাহলে আমরা বলছি যে at this time she must provide the pound at the exercise rate. এক্সারসাইজ রেটে সে এটা পে করতে থাকবে। তখন আমরা বলছি সেম ভাবে তার সেলিং প্রাইস হবে কত? সে বিক্রি করবে কততে? $1.40, রাইট স্যার? $1.40, রাইট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? তাহলে জিমের যেখানে লস হয়েছে সেখানে লাভ হবে কার? লিন্ডার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? জি Simply we are just calculating the profit and loss of the buyer and seller of the option contract. So in that case you can able to find it out any profit and loss calculation in the derivatives market. So you can use it if you want to start your business in the derivatives market. এরকম কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমি পেজ নাম্বার উল্লেখ করে দিয়েছি। If you just go through this example, can you see my slides here? I have given the number 10, 11, 19, 20, 21. Clear, sir?
Can you see my slides here? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. এখন তুমি যদি প্রবলেমে যাও, look at here, the problem is given here. আমি দিয়েছি পেজ নাম্বার সহ দিয়েছি, আমাদের এখানে পেজ নাম্বার দেওয়া আছে। সাপোজ আমরা এই প্রবলেমটাকে দিয়েছি, এই this is the problem. Do you understand my point? আমরা 10 নাম্বার প্রবলেম দিয়েছি না স্যার? তুমি কি আমি যে লাইনগুলোকে সিলেক্ট করেছি সেগুলো দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। Yes, sir. জি স্যার, দেখা ভেরি যাচ্ছে। গুড। তুমি এখন তো তুমি ধরো পরীক্ষার সামনে তুমি টেকনিক্যালি চিন্তা করবা যে কত দ্রুত এটাকে সলভ করা যায়। ক্লিয়ার স্যার? জি স্যার। এটাকে কপি কর। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেছি লাইনটাকে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? জি স্যার। এবার আসো আমি তোমাকে দেখাই হাউ টু থিঙ্ক। জাস্ট পুট ইট হিয়ার ইন দ্য চ্যাট জিপিটি। Do you have any access in the chat GPT? Do you have any account in chat GPT? স্যার, I have. Yes, sir. I have also, sir. আমি এখানে চ্যাট জিপিটি কে বলছি would you, can you see my chat GPT screen here? Yes, sir. Would you please suggest any solution of this mathematical problem? দিয়ে আমি আমার প্রবলেমটা দিয়ে দিচ্ছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? দেখো আমি আমার প্রবলেমটা দিয়ে এন্টার দিচ্ছি, দে উইল সাজেস্ট দ্য পাওয়া গেছে স্যার? জি স্যার। এখান থেকে তুমি যদি দেখো এখানে জাস্ট আমরা ওখানে টেবিল করে করেছি আর ও কি করেছে ভেঙে করে দিয়েছে। সে বলছে ফার্স্ট লেটস ক্যালকুলেট দ্য টোটাল কস্ট। আমরা কি বলেছিলাম? টোটাল রেভিনিউ, রাইট? তাই না স্যার? আমরা টোটাল রেভিনিউ ক্যালকুলেট করেছি। সে প্রথমে করেছে কি আগে ক্যালকুলেট করেছে প্রিমিয়াম দেওয়া আছে এখানে কত দেখো, এই যে ব্রিটিশ পাউন্ড না, the call option is এত per pound, right? Per unit, right? The call option on the eto pound for eto, the strike price is eto, the spot price is eto. Assume that eto unit is the British pound. What is the profit of the British pound? তাহলে প্রথমে সে কস্টটা করেছে প্রিমিয়ামটা, কল অপশন অন দ্য ব্রিটিশ পাউন্ড এত পার ইউনিট, রাইট স্যার? প্রথমে সে আগে প্রিমিয়ামটা ক্যালকুলেট করে নিয়েছে কত, আমরা প্রিমিয়ামটা করেছিলাম পরে, রাইট স্যার? সে প্রিমিয়ামটা এখানে বের করেছে। তারপরে নেক্সট সে ক্যালকুলেট করেছে কি স্ট্রাইক প্রাইস, রাইট? ক্যালকুলেট দ্য স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস কত আসলে? আমরা বলছি স্ট্রাইক প্রাইস হলো এত পার ডলার, রাইট? এত পার পাউন্ড। তাহলে কত ইউনিট আমাদের, আমরা যদি ইউনিট দিয়ে গুণ করে নিই তাহলে আমরা বলছি যে স্ট্রাইক প্রাইস কত সেটা আমরা পেয়ে যাব। তারপরে সে কি করেছে, আমরা একটা অপশন
চ্যাট জিপিটি কে আরেকটা অপশন দিই, ম্যাথমেটিক্যাল সলিউশন দিই, তাহলে আমার মনে হয় আরো সুন্দর সলিউশন আসবে। Would you please suggest the would you please suggest the mathematical solution of দেখছো এখানে একদম স্টেপ বাই স্টেপ কি করেছে, ক্যালকুলেট করে তোমাকে দেখিয়ে দিয়েছে। তুমি চাইলে এখান থেকে তুমি স্টেপ বাই স্টেপ নিয়ে করতে পারো, বা এখান থেকে তুমি কনসেপ্ট নিয়ে তুমি যে প্রসেসটা আমরা ওখানে এক্সাম্পলে দেখিয়েছি তুমি সেই প্রসেসেও কি করতে পারো, ক্যালকুলেশন করতে পারো। আমরা এখানে যে স্টেপটা দেখিয়েছি সেই স্টেপেও তুমি করতে পারো। তুমি চাইলে চ্যাট জিপিটি থেকে চ্যাট জিপিটির অপশনেও তুমি চাইলে সলভ করতে পারো ইফ ইউ ওয়ান্ট। আরো যদি না পারো আমি আছি, আমাকে জানায়ও, আমি এই প্রবলেমগুলো যেখানে তুমি প্রবলেম ফেস করবা এটা লিখে গ্রুপে পোস্ট, আমাদের যে গ্রুপ আছে গ্রুপে পোস্ট করে দিবা, স্যার আমি এটা বুঝতেছি না বা আমি এটা বুঝতেছি না, would you please help me, anyone can help me to get the problem solved, right? You can use this group. আর যে এটা সলিউশন দিতে পারবে তার আমি ক্লাস পারফরম্যান্সের মার্কস এখানে অ্যাড করব। Every solution will definitely create the way to get good marks in the class performance. লাইক কখন তোমাকে গ্রেস পয়েন্টটা দেওয়া হবে, ধরো তুমি কোনো কারণে 78 পেয়েছো, 2 মার্কসের কারণে 80 পাচ্ছ না, তখন যদি এই ক্লাস পারফরম্যান্স গুলো থাকে দেন আই ক্যান কনভার্ট ইট ইন 80, দেন আমি তখন তাকে গ্রেস পয়েন্ট দিয়ে, কারণ তার আউটস্ট্যান্ডিং ক্লাস পারফরম্যান্স এবং টিম স্পিরিটের কারণে আমি তাকে এ প্লাস দিতে পারবো, চেষ্টা করব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? স্যার কি করতে হবে, এই ম্যাথগুলো করতে হবে স্যার? প্রবলেমগুলো একটু করবা, করে যদি তুমি কোনো প্রবলেম ফেস করো, যে জায়গাটাতে প্রবলেম ফেস করো এটাকে ফাইন্ড আউট করে মার্ক করে গ্রুপে পোস্ট করবা। দরকার হয় একটা ভয়েস টেক্সট পাঠাবো যে আমি এই প্রবলেম ফেস করতেছি, এই জায়গাটা বুঝতেছি না, এই কারণে বুঝতেছি না। এখন ধরো একজন করেছে, ধরো রাব্বি এটা প্লেস করেছে প্রবলেমটা, এখন শুভ এটা সলিউশন করেছে, বা সাবরিনা এটা সলিউশন করেছে, অথবা মেহেরুন্নেসা এটা সলিউশন করেছে। যে সলিউশন করবে তার ক্লাস পারফরম্যান্সে মার্কস কি হবে, অ্যাডেড হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? অ্যাডেড কখন হবে? জি স্যার। যখন তুমি দেখা গেছে যে 77 পাইছো, এখন আমি দেখি যে তার আউটস্ট্যান্ডিং ট্র্যাক রেকর্ড আছে, টিম রেকর্ড আছে, সো তখন আমি তাকে কি করব, এটি দিয়ে দেওয়ার চিন্তা করব, রিভাইজ করে যদি পারা যায়, এবং ক্লাস পারফরম্যান্সের মার্কসে যদি গ্রেস পয়েন্ট দেওয়া যায় ওইটার পারফরম্যান্সের কারণে গ্রেস পয়েন্ট দিয়ে তাকে 80 করে দিব। আবার ধরো কোনো কারণে তুমি 62 বা 63 পেয়েছো, I will definitely try to keep yourself in the next grade. This is called the team spirit, right? এবং you can use your the WhatsApp group to get your problem solved. কিন্তু তোমাকে সলভ করতে হবে, চেষ্টা করতে হবে। ক্লিয়ার স্যার? ওকে স্যার। একটু পড়ো, এরপরও যদি কোনো প্রবলেম ফেস করো, যে কোনো পরীক্ষার দিন যদি ইউনিভার্সিটিতে আসো আমার সাথে যোগাযোগ করো, যদি পার্সোনালি ডিসকাস করার কিছু থাকে করো, আমাকে ইমেল করতে পারো, গ্রুপ ইউজ করতে পারো। কোনো পরীক্ষার দিন যদি মনে করো যে আমাদের আবার একটু রিভিউ নেওয়া দরকার, সেটা করতে পারো। ক্লিয়ার স্যার? স্যার একটু সাজেশন দিলে খুব ভালো হতো স্যার। সাজেশন তো আমার মাথায় খুব বেশি নাই, বিকজ পড়াইছি খুব অল্প, আমি তো বেশি পড়াই না।
তবে হলে পাস করা যেত। পরীক্ষার আগে যে 2 দিন গ্যাপ আছে স্যার, একদিন স্যার একটা একদিন গ্যাপ তো অনেক। ওখানে মানে আমরা তো সকাল বিকাল পরীক্ষা দিয়েছি। ধরো এখান থেকে এই চ্যাপ্টার থেকে যদি আমরা বলি, চ্যাপ্টার থেকে একটা ম্যাথ অবশ্যই থাকবে। ক্লিয়ার? এটা কি শর্ট সাজেশন? Definition of forward contract, future contract, call option, put option. Difference between future contract and forward contract. The condition when you will be in the market in the money, at the money and out of the money. কোন সিচুয়েশনে তুমি in the money থাকবা, at the money থাকবা, out of the money থাকবা. These are the very common suggestion, right? And very short suggestion. তারপরে ধরো আমরা আর কি চ্যাপ্টার পড়েছিলাম? ফার্স্ট চ্যাপ্টার, রাইট? একটু দেখি ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি পড়েছিলাম, দেখো। Agency problem, right? Agency problem in MNC business. Theories of international business. Describe the theories of international business, or what are the theories are applied in international business? Explain. A type of question ashle aste pare. International trade. What do you mean by international trade? Or what are the methods? What are the methods for which an organization intend to extend their business internationally? কি কারণে তাদের বিজনেস বা কিভাবে একটা কোম্পানি তার বিজনেসকে ইন্টারন্যাশনালি এক্সটেন্ড করতে পারে? তারপরে কি পড়াইছি? ইন্টারন্যাশনাল ফ্লো অফ ফান্ড, রাইট? ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে? ব্যালেন্স অফ ট্রেড কাকে বলে? ক্যাপিটাল অ্যাকাউন্ট কাকে বলে? ফিনান্সিয়াল অ্যাকাউন্ট কাকে বলে? এগুলা একটু পড়বা মনোযোগ দিয়ে। ফ্যাক্টরস এফেক্টিং ইন্টারন্যাশনাল ট্রেড ফলো। কি কি আসছে ট্রেড ফ্লোজে, আমাদের কি কি হয়? ইনফ্লেশন, ন্যাশনাল ইনকাম, গভর্নমেন্ট রেস্ট্রিকশন, এগুলা একটু পড়বা, কি কি ফ্যাক্টর এফেক্ট করে। জে কার্ভ একটা ডেফিনেশন হিসেবে আসতে পারে। জে কার্ভ, হাউ টু ডিফাইন জে কার্ভ অর ডিফাইন জে কার্ভ। ফ্যাক্টর এফেক্টিং ডিএফআই, ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট। Factor affecting international portfolio management. Basically এই দুইটা ভালো করে পড়ার চেষ্টা করবা। And the difference between international portfolio investment and direct foreign investment, দুইটার মধ্যে পার্থক্য কি এখানে দেওয়া আছে, একটু দেখবা। এই হলো সেকেন্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারে আমরা কি পড়েছি? থার্ড চ্যাপ্টার তো একটু আগে আমরা পড়লাম, রাইট? কালকে পড়লাম। এখানে আছে, হ্যাঁ, স্পট মার্কেট কাকে বলে, ইন্টার ব্যাংক ট্রানজাকশন কি, ফরওয়ার্ড মার্কেট কিভাবে হয়, বিড প্রাইস, আস্ক প্রাইস কিভাবে নির্ধারিত হয়, কাকে বলে, কিভাবে নির্ধারিত হয়। এক্সাম্পল থাকতে পারে একটা ছোটখাটো।
ডিরেক্ট কোটেশন কাকে বলে, ইনডিরেক্ট কোটেশন কাকে বলে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিরেক্ট কোটেশন এন্ড ইনডিরেক্ট কোটেশন, এভাবে থাকতে পারে। হোয়াট ডু ইউ মিন বাই ক্রস এক্সচেঞ্জ রেট, ক্রস এক্সচেঞ্জ রেট বলতে কি বুঝো, হাউ টু ডিটারমিন দ্য ক্রস এক্সচেঞ্জ রেট, ডিসকাস উইথ অ্যান এক্সাম্পল, এভাবে থাকতে পারে। কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো ছোট ছোট প্রবলেম, এগুলো প্রবলেম না, বেসিক্যালি এগুলো এক্সাম্পল, জাস্ট একটু করতে পারো এখানে। কয়টা কোশ্চেন থাকতে পারবে? বিকজ আমাদের 1.5 hour টাইম তো স্যার, 1.5 ঘন্টার মধ্যে মানে ওরকম কয়টা কোশ্চেন আসতে পারে? তোমাদের কয়টা কোশ্চেন থাকবে? এটা আমি বলতে পারি যে কোনো এবার কোনো ইয়া থাকবে না, কোনো পরীক্ষাতে তোমাদের কোনো অল্টারনেটিভ চয়েস থাকবে না। ক্লিয়ার? That means you have no alternative options, like you will have to answer six question or 5 question or maybe the 7 question, but the 7 already given to you. There is no alternative choice, like no extra choice to select out of 8 to 7, out of 7 to 6, out of 6 to 5, এরকম অপশন থাকবে না। তবে মোস্টলি তোমাদের এই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে মোস্ট প্রবাবলি ধরো 5টা বা 6টা কোশ্চেন, এর বেশি থাকার কথা না। স্যার টাইম মেইনটেইন করে লিখতে হবে তো, পরে দেখা গেছে মানে আমরা পারলেও টাইমের কারণে লিখতে পারি না। কার্টিওর কি জানি বলে না, কার্টিওর কোড অ্যাকর্ডিং টু ক্লজ, তাই না? জি স্যার। কিপ ইন ইউর মাইন্ড ইন ইউর এক্সাম, ডিউরিং দ্য এক্সাম ওরকম রুবি হইলে হবে না যে আমরা অনেক কিছু জানি, যেটা প্রথমে শুরু করছি, প্রথম প্রশ্নের অ্যান্সার 40 মিনিট ধরে দিছি, এরপরে কোশ্চেন ওই যে কি জানি বলে জামা হবে, কাপড় দিছে, বাচ্চার জামা হবে, তো তার ধারণা হলো দর্জি সবসময় কাপড় কম হয়েছে এটা বলে, কিন্তু আসলে এত দ্রুত মাইনে যাবে চিন্তা করে নাই। সে বলছে যে আচ্ছা তাহলে আমার নাতিনের জন্য একটা বানাই দিয়েন, এটা হবে? হবে। বা নাতির জন্য বানাই দিয়েন, তাহলে হবে। কি রে, কত কাপড় কিনছি আমি, গিয়া দেখে আসলে ওই জামাটাই পরার যোগ্য, আর বাকি যে জামাগুলো আছে এগুলো আঙ্গুলে পরার যোগ্য, এরকম ছোট ছোট করে বানাই দিয়েছে। তো এরকম করলে হবে না। তুমি যখন দেখো যে তুমি সব প্রশ্নের উত্তর পারো এবং কোশ্চেন খুব লেন্দি হয়েছে, তখন তুমি কি করতে হবে? ছোট ছোট করে অ্যান্সার করতে হবে। দ্যাট মিন্স ছোট ছোট করে অ্যান্সার করে একটু গ্যাপ রেখে যেতে হবে। আমি যেটা করতাম আমার স্টুডেন্ট লাইফে, একটা কোশ্চেন শেষ করে ওই পেজ থেকে আর কোনো কোশ্চেন অ্যান্সার করতাম না। বেসিক্যালি আমি হাফ অফ দ্য পেজ কি করে দিতাম, খালি রেখে দিতাম, অথবা একটা পেজই আমি খালি রেখে দিতাম, পরের পেজ থেকে আমি অ্যান্সার শুরু করতাম। তাহলে কি হয়, অনেক সময় দেখা যায় আমার আর্লি পরীক্ষা শেষ হয়ে গেছে, তখন আমি ওই যে জায়গাটা গ্যাপ রেখে গেছি তখন এক্সটেন্ড করে করে লিখতাম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? আমাদের ফাইন্যান্সে তো ম্যাক্সিমামই ম্যাথ এবং থিওরির কম্বিনেশন থাকে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সে মিড টার্মে ম্যাথ একটু কম থাকবে, থিওরিটিক্যাল ডিসকাশন একটু বেশি থাকবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? জি স্যার। তো তোমরা কিছু টেকনিক ইউজ করবা। কোশ্চেন যদি লেন্দি হয়, প্রথম 5 মিনিটেই ধরে ফেলতে হবে যে কোশ্চেন লেন্দি হয়েছে না শর্ট হয়েছে, ওই অনুযায়ী লিখতে হবে। এনি কোশ্চেন? স্যার আমরা কি অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে চলে যাব এখানে, মানে মেসেজ ইসে? ঠিক আছে। অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, তোমরা লিখে দাও, একজন আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি স্ক্রিনশট নিয়ে নিছি স্যার, ওই ওয়াইজ আমি দিয়ে দেব স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকিস তোরা। আসসালামু আলাইকুম স্যার। আর এর ভিতরে যদি কোনো প্রবলেম ফেস করিস যোগাযোগ করিস আমার সাথে, অসুবিধা নাই। টেক ওকে কেয়ার। স্যার। থ্যাংক ইউ স্যার। টেক কেয়ার। 5-6 per dollar. That is why you have placed the selling quotation in the market. So we called it the ask price. So yesterday we have shown how you can calculate the spread. You know, the currency spread. We called it the ask bid or bid ask spread. Spread means the difference between the ask price and the bid price. So
Here is the example. Yesterday we have shown how to calculate the bid price and the ask price. Look at the example is given here. You want to, like, the bid price is given. You want to sell the British pound in the first case. So if you want to sell the British pound, then you have to place the bid price and ask price, right? So the market has both, from the both parties quotation, from the buyer's point of view, from the seller's point of view. So if you are a buyer, definitely you will put the buy quotation, right? We called it the bid. And then if you are a seller, definitely you are placing the sell quotation. We call it the ask rate, right? সো এই দুইটার মধ্যে যদি আমরা বলি যে ডিফারেন্সটা কিভাবে স্প্রেডটা তৈরি করি, আমরা স্প্রেডটা তৈরি করি তৈরি হয় বেসিক্যালি আস্ক প্রাইস বা আস্ক রেট থেকে যদি বিট রেট আমরা বাদ দিই, দেওয়ার পরে আস্ক রেট দিয়ে ডিভাইড করি, দেন আমরা অ্যাকচুয়ালি আসলে এটা আসলে স্প্রেডটা আসলে কি নির্ধারণ করে? স্প্রেডটা নির্ধারণ করে the exchange, the volatility of the exchange rate. So the volatility of exchange rate কি, যে আমরা বলছি যে তোমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে আজকে থেকে 2 বছর বা 5 বছর আগেও আমরা ডলার কিনতাম ধরো 80 টাকা 85 টাকা করে। এখন সেই ডলার আস্তে আস্তে বাড়তে বাড়তে চলে গেছে ধরো 110 টাকা, around 110 in the formal market. But in the curve market, it is also maybe is about 120 or maybe 115 plus. So from this point of view, we are just look at here in the right side of this table, the ask, the bid ask percentage spread. It is given in the percentage, right? Not in the amount, meaning that we are just placing the volatility of the currency fluctuation, meaning that in terms of dollar, the British pound, what percent the British pound has been changing every day. So every transaction has the growth. Definitely there should be a difference between the bid price and the ask price. So if there is no difference between the bid price and ask price, we can call it there is no change today. So it's very less likely happen in the currency market sometimes, because thousands of traders are trading in the currency market, and the multinational companies are solely and significantly, we can call, significantly rely on this currency market to exchange the local currency to the foreign currency, or the subsidiaries currency to the mother currency or parents currency. So আমরা একটা কোম্পানি, সাপোজ নেসলের বাংলাদেশে একটা কোম্পানি আছে, বাংলাদেশে একটা উইংস আছে, সিস্টার কনসার্ন আছে, তারা কাজ করছে এখানে। তাদের এখান থেকে প্রফিট নেওয়ার জন্য বা যে কোনো এক্সপেন্ডিচার বা যে কোনো ফাইন্যান্সিং অর ইনভেস্টমেন্ট অর রিটার্ন এক্সচেঞ্জ করার জন্য তারা সাপোজ আমেরিকায় তো আর টাকা নিয়ে কাজ করবে না, তারা এটাকে আগে ডলারে কনভার্ট করবে, করে তারপরে তারা এটা ব্যাক করবে আমেরিকায়। That is the nature. So in most of the cases, multinational companies are rely on the exchange rate. And also if you travel, if any individual travel to the any countries other than your local country, you definitely exchange your currency. And also in case of import export business, you will have to have rely on the exchange rate determination. So this spread or this growth, we called it the volatility. If it is fluctuated in terms of time, if the time is changed, that the spread is increasing. On the other hand, if time is changed, the spread is decreasing. We call the increasing trend of currency and the currency appreciation or the depreciation. So a appreciation and depreciation is a continuous process, এবং এটা চলতেই থাকে। এই জন্য এটাকে আমরা বলি the currency volatility, how the currency has been changed in terms of time. That is called the currency volatility, or how we can calculate the spread. So এরকম যদি ছোটখাটো কোনো প্রবলেম দেওয়া থাকে নিউমেরিক্যাল,
1 marks, maybe less than 1 marks. Calculate করা যাবে না স্যার? কি রে ঘুমাচ্ছিস? হবে স্যার। আমরা যখনই এই কোটেশন গুলো দেই, আমরা যখনই এই প্রাইস আমরা বলছি, যখন আমরা বাই করার জন্য কোটেশন দেই সেটাকে বলছি বিড প্রাইস। আমরা যখন সেল করার জন্য কোটেশন দিচ্ছি সেটাকে আমরা বলছি আস্ক প্রাইস, রাইট? এই বিড প্রাইস এবং আস্ক প্রাইস, এই কোটেশন দেওয়ার যে প্রসেস, এই কোটেশন দেওয়ার প্রসেসটা আবার দুই ভাবে হয় জেনারেলি। আমরা বলি ডাইরেক্ট কোটেশন, আবার কখনো বলি ইনডাইরেক্ট কোটেশন। ডাইরেক্ট কোটেশন represent the value of foreign currency in dollar. That means the if you are focusing on the, like if you are buying the Malaysian ringgit or the Indian rupees, then the price of the Indian rupees will be defined by the price of the dollar, or in terms of dollar. যদি ডলারকে ডিনোমিনেটেড ধরে, আমরা বলি ডলারকে ডিনোমিনেটেড ধরে যদি ওই কারেন্সির, ফরেন কারেন্সিটার প্রাইস নির্ধারণ করি, যেমন তুমি চিন্তা করছো যে মালয়েশিয়ান রিঙ্গিত কিনবা, এখন মালয়েশিয়ান রিঙ্গিতের প্রাইসটা কিভাবে দিবে? তুমি এক্সপেক্ট করছো যে টাকার পরিবর্তে দিবে, কিন্তু সেটা যদি ডলারের দেওয়া হয়, যেমন 1 মালয়েশিয়ান রিঙ্গিত ইজ ইকুয়ালস টু সাপোজ $4.21, তাহলে $4.21 যদি হয়, তখন আমরা বলছি যে আমরা এটাকে বলছি ডাইরেক্ট কোটেশন। দ্যাট মিন্স উই আর ইন্টারেস্টেড টু বাই অর সেল, we are interested to buy or sell the Malaysian ringgit or the Indian rupees, but our price has been given, or the seller price has been given, or the buyer has the quotation has been given in terms of dollar. That is called the direct quotation. There is no need to change, because most of the cases dollar become in most of the international business is more than maybe 80% of the currency exchange happened in terms of dollar denominated. তোমরা জানো ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরপরই এই ডলারের এই স্ট্রেংথকে ভাঙার জন্য তারা অনেক কাজ করছে, স্পেশালি ইন্ডিয়া, চায়না, রাশিয়া and maybe I forgot the name of the country, who are very negatively supporting to the Russia against Ukraine, but they are the neighbor country of maybe Ukraine and Russia. Is it Belarus? Sir, Belarus, sir. Yeah, the Belarus. That means they have the international polarization in the global geopolitical field. So the Russia, China, India, they have some specific polarization. So they are trying to establish the alternative currency or alternative way to avoid the dollar, so that the dollar can be like more become very weak sometimes. So that is called the political aspects. But most of the cases in the most of the international businesses, they have the direct quotation. On the other hand, the indirect quotation is also possible, like represent when the indirect quotation, we called it the indirect quotation. Indirect quotation represent the number of unit of foreign currency per dollar. That means $1 কত কারেন্সি আমরা পাই। যদি একটা এক্সাম্পল দেখো তাহলে এখানে আরো ক্লিয়ার হবে। আমরা বলছি the direct quotation হচ্ছে, আমরা বলতেছি যে look at here, the example is given here. Direct quotation is given in terms of foreign currency, right? আমরা বলছিলাম যে ধরো 1 pound সমান $1.5। আবার আমরা বলছি যে যদি এর পরের এক্সাম্পলটা সিম্পলটা কি বলতে পারো? স্যার ইউয়ান। Please, এটা কি ইউয়ান স্যার? ইউয়ান চীনের। Is it yuan? I don't think so. yuan মনে হচ্ছে স্যার। Yes, sir. You will
কি বলো, আবার বলো। এটা চাইনিজ কারেন্সি। ইজ ইট দ্য চাইনিজ কারেন্সি? জি স্যার, এরকম তো মনে হচ্ছে, ইউয়ান মেবি। ইউয়ানের পক্ষে কারা আছে? সবাই মোটামুটি। ওয়াই দেওয়া তো এই জন্য নাকি? না স্যার, অনেকটা চাইনিজ বর্ণমালার মতোই তো। ওকে, হাউ অ্যাবাউট দিস? দেখো, লুক এট হিয়ার। আচ্ছা, ইয়েন স্যার, জাপানিজ জাপানিজ। ইয়েন স্যার, সরি। So every time when এটা you অলমোস্ট আর সেম স্যার, কজ ডুয়াল ব্র্যাকেট দেয়া তো, ও যে চাইনিজটা হচ্ছে একটাতে। so আমি অলওয়েজ বলি, নিউ এজ আর অলওয়েজ স্মার্টার দেন দ্য ওল্ড এজ, বুঝছিস? বাট sometimes smartness can become burden, you know. এনিওয়ে, তোমরা আস্তে আস্তে শিখে যাবা। তোমরা যখন আরো বড় হবা, ফরেন কারেন্সি নিয়ে যখন ডিল করবা, তখন এগুলো মুখস্থ হয়ে যাবে। এগুলো আসলে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে কনসেপ্ট গুলো বোঝা। আমি আসলে এখন হাউ টু থিঙ্ক, রাইট? দ্য মেইন ইস্যু ইজ দ্যাট হাউ টু রিড এন্ড হাউ টু থিঙ্ক। আমি কিভাবে পড়বো এবং কিভাবে চিন্তা করব জিনিসগুলোকে। জাস্ট তুমি টার্ম গুলোকে জানো যে আমরা, কারণ হচ্ছে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজের জন্য এই টেকনিক্যাল ওয়ার্ড গুলো জানা খুব দরকার। This is not very important in the foreign exchange market, but to discuss as a can you see my slides which I'm showing right now, interpreting the foreign Yes, sir. exchange quotation? জি স্যার। Yes sir. Okay, I'm just telling you or assuring you, these are not very highly needed terms in the foreign exchange market, but if you want to discuss like an expert, you need to know these keywords, because these keywords will give you the 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 advantage when you are discussing with the skilled person, like or we discuss with the professional person. So তুমি যদি বলো যে কারেন্সিতে স্যার আমাদের কারেন্সিতে আজকে আমাদের প্রফিট কত হয়েছে স্যার, হাউ মাচ আর দ্য ডিফারেন্স বিটুইন the bid price and ask price today, right? তুমি যদি এইভাবেও তো কথা বলতে পারো, বুঝাতে পারো, বাট তুমি এটাকে খুব বলতে পারো স্যার আজকে স্প্রেড কত। দ্যাট মিন্স তুমি বুঝে যাবে, সে বুঝে যাবে যে তুমি জিনিসটা জানো, এবং আই বিড এবং আস্ক এগুলো বুঝায়া বলার কোনো প্রয়োজন নাই, ডিফারেন্সটা জাস্ট। অথবা হাউ অ্যাবাউট দ্য স্প্রেড টুডে, আর হাউ অ্যাবাউট দ্য ডাইরেক্ট কোটেশন। আমরা বলছি যদি একটা লোকাল কারেন্সি, আমরা বলছি যদি একটা ফরেন কারেন্সির মাধ্যমে প্রকাশ করা হয়, সাপোজ ব্রিটিশ পাউন্ড, একটা ব্রিটিশ পাউন্ড কিনতে বা এক ব্রিটিশ পাউন্ড কিনতে কত ডলার টাকা লাগে, সেটা যদি আমরা বলি, তখন এটাকে আমরা বলছি ডাইরেক্ট কোটেশন, রাইট? ইন টার্মস অফ ইউএসএ পার্সপেক্টিভ, রাইট স্যার? ইন টার্মস অফ, এটা ডিপেন্ড করে ইন টার্মস অফ ইউএস পার্সপেক্টিভ, রাইট স্যার? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? Yes, sir. যেমন ধরো আমরা যদি আমাদের টাকার এগেইনস্টে বলি, তাহলে আমাদের ডাইরেক্ট কোটেশনটা কি হবে? Sir, can you hear me? Yes sir. Like if you are Bengali, right? We are Bengali, so our the currency name is taka, right? Sir. So if you want to express the price of taka in terms of direct quotation, what will be the direct quotation? স্যার, $1 কিনতে কত টাকা লাগবে? $1 কিনতে কত টাকা লাগবে, ব্যাপারটা এরকম। নাকি $1 কিনতে কত $1 লাগবে? স্যার
1 টাকা আচ্ছা কিনতে স্যার, কত জি স্যার, লাগবে? 1 টাকা কিনতে কত ইউএস ডলার লাগবে স্যার? মানে ইন দেখো না, টার্মস অফ ইউএস ডলার যেহেতু। আমি তো বলছি জি যে স্যার। ইন টার্মস অফ ইউএসএ উই আর ডিসকাসিং দিস ইস্যু ইন টার্মস অফ ইউএসএ, রাইট? জি স্যার, তাহলে আমি 1 টাকা কিনতে কত ইউএস Direct ডলার quotation লাগবে means সেটা? direct quotation means how much dollar required to buy 1 pound or one foreign currency. Think as a one foreign currency. Look at here. This is the not this is the pound, right? You can think this is the foreign currency, right? জি স্যার। তাহলে স্যার আমরা আমরা বাংলাদেশিরা কি বলবো? 1 টাকা কিনতে না, 1 টাকা কিনতে আমার কত ডলার লাগবে, রাইট স্যার? জি স্যার আবার যদি ইনডাইরেক্ট কোটেশনে আমরা বলি তাহলে আমরা কি বলবো? $1 কিনতে কত টাকা লাগে, রাইট? জি স্যার তাহলে আমরা যে কথ্য ভাষায় ইউজ করি আসলে কোনটা ইউজ করি? ডাইরেক্ট কোটেশন ইউজ করি না ইনডাইরেক্ট কোটেশন ইউজ করি? স্যার ইনডাইরেক্ট ইউজ করি স্যার আমরা। এটা স্যার আমরা ইনডাইরেক্ট কোটেশনটা ইউজ করি, তাই না স্যার? জি স্যার You understand my point? আমরা বলি যে $1 কিনতে কত টাকা লাগবে, রাইট? আচ্ছা, এখানে আমরা বলছি the cross rate reflect the amount of foreign currency per unit with the another currency. That means the what do you mean by cross exchange rate? Cross exchange rate actually define the amount of one foreign currency per unit of another foreign currency, right? ধরো আমরা বলছি like the quotation is given here 1 pound 1 pound কিনতে তাদের ডলার লাগে কত? $1.5, রাইট? আবার 1 ইয়েন কিনতে তাদের কত লাগে? $0.009, রাইট স্যার? এখন আমরা যদি ক্রস করি, ক্রস কোটেশন বের করার চেষ্টা করি বা ক্রস এক্সচেঞ্জ রেট বের করার চেষ্টা করি, যেমন ধরো আমি যদি বলি এভাবে যে 1 ইউরো কিনতে আমাদের ধরো 1 ইউরো কিনতে আমাদের 110 টাকা লাগে, রাইট? আবার $1 কিনতে আমাদের ধরো 106 টাকা লাগে, রাইট? এরকম যদি আমরা চিন্তা করি তাহলে দুইটাই বলা আছে, তাহলে 1 ইউরো কিনতে কত ডলার লাগে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? আমরা বলছি একটা 1 euro, if you want to buy 1 euro, you will have to pay 110, maybe 110 taka, suppose. And if you want to buy $1, you will have to pay maybe 105 and 6 taka. তাহলে একটা ইউরো কিনতে কত ডলার লাগবে? তাহলে দুইটা ফরেন কারেন্সিকে আমি ডিনোমিনেট $1 1 $something প্লাস আমরা দুইটা ফরেন কারেন্সিকে ডিনোমিনেট করছি না, এখানে তো কোনো লোকাল কারেন্সি নাই। আওয়ার লোকাল কারেন্সি ইজ টাকা, রাইট? ইয়েস স্যার So that means we are reflecting the amount of foreign currency with another foreign currency, right? Yes, sir. ইয়েস স্যার Do you understand my point? What is the cross rate? Cross exchange rate is basically reflecting or defining the rate at where or at which the foreign currency has been priced or compared or denominated by the another foreign currency. We call it the cross exchange rate, right sir? এখানে আমরা একটা ডাইরেক্ট কোটেশন দেওয়া আছে, 1 পাউন্ড কিনতে $1.5 লাগে, আবার 1 ইয়েন কিনতে $0.009 লাগে। তাহলে আমরা যদি বলি the value of pound, right, in yen, right, কত হবে? The value of pound in yen compare যদি করো তাহলে কি আসবে দেখো, the value of pound in dollar divided by the value of yen in dollar. yen in dollar Clear sir? এরকম কিছু এক্সাম্পল, এটা very simple. তুমি জাস্ট এটা চিন্তা করো যে পাউন্ড ইন ইয়েন, রাইট? যেটা বলা থাকবে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ পাউন্ড ইন টার্মস অফ ইয়েন। দ্যাট মিন্স যখনই বলা প্রথম যেটা বলা থাকবে সেটা উপরে থাকবে,
আমরা উপরের অংশটাকে কি বলি? লব, রাইট? ভগ্নাংশের, এটা একটা ভগ্নাংশ না? জি স্যার, উপরের অংশটাকে কি বলি? লব। আর নিচের অংশটাকে কি বলি? হর হর। তাহলে আমরা ইজিলি কি করতে পারি? এখান থেকে the upper and the lower portion of the fraction আমরা ক্যালকুলেট করতে পারি। সো এটা এরকম কিছু এক্সাম্পল আমাদের যে বইটা আমরা সাজেস্ট করেছি, কোন বইটা করেছি? 12th এডিশন। বইটা দেওয়া আছে না আপনাদের কাছে? জি স্যার। কথা কয় না? জি স্যার। একটু করো, দেখো, করার চেষ্টা করো। না পারলে আমি বারবার বলছি স্যার আমার যে একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার একটু আগে যে লবটা আমার একটু বলবা? স্যার একটু আগে যে লব বললেন, ওই লবটা কি? আসলে তো বুঝি না। এটা কি ওই যে নিউমারেটর আর ডিনোমিনেটর, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর আমি বাংলায় বললাম আর কি। ওকে, আমি ভাবছি আরো নতুন করে। না, মেবি ইউ আর নট ইউজড টু উইথ this kind of word. In our primary school we learn like this way, তাই না? আমরা যারা বাংলাদেশে পড়াশোনা করেছি। So this actually these issues I want to discuss in the next chapter, the currency future option market. Do you have any idea about derivatives? Do you have any idea about derivatives? Okay. ডেরিভেটিভস পড়ছিলাম স্যার, ভুলে গেছি। মানে ওই ব্যাপারটা এরকম না স্যার যে ডিল হবে এখন কিন্তু পে করা হবে পরে, এরকম? হ্যাঁ, like contract, we are making contract today but it will be exercised in the future, right? জি স্যার। এবং এখানে একটা আন্ডারলাইং অ্যাসেট থাকে। ডেরিভেটিভস বেসিক্যালি work on behalf of the underlying asset. So underlying asset means a কন্ট্রাক্টর ভিতরে একটা আরেকটা কন্ট্রাক্ট থাকে, আরেকটা অ্যাসেট থাকে, এটাকে ব্যাক হিসেবে ধরে তারা ট্রেড করে। সো আমরা এই কারেন্সি ফিউচার কন্ট্রাক্ট, দ্য কল অপশন, পুট অপশন আমরা নেক্সট চ্যাপ্টারে একটু ডিটেইল পড়বো। সো উই ডু নট want to discuss this issue here. Another issue is here, the euro currency. That is also like very popular in the international money market, you know. Internationally we have the international money market where the currency and some small loans, some marketable securities are traded over there. But internationally also you can find the capital market, like in if you want to invest in New York Stock Exchange, you can. So you just need to open the account you need to have a dollar account in any bank, those who have the transaction with the US. And then if you have the dollar account, and then you can open the BU account, or we can call the transaction account in the New York Stock Exchange or any other stock exchange, like the Shanghai Stock Exchange, Bombay Stock Exchange, or Singapore Stock Exchange. You can invest anywhere, so that you can raise your fund from any part of the world if you want. But most of the cases euro currency একটা মার্কেট আছে যেখানে আমরা বলি যে it's very popular in the international money market. Maybe it's developed in 1970, around 70. So I have a question. বলো। There is a single difference between euro currency and euro dollar? Yeah, both of them are same. I'm just coming. Euro currency basically আমরা বলছি যে এটা টার্ম, this is the common term, and euro dollar is the examples of euro currency.
Do you understand my point? Euro currency is the like share market, right? Yes, sir. You know share market? Yeah. So what is the difference between share market and Dhaka Stock Exchange? Share market is the big vast project, and the Dhaka Exchange is a part of the share market. Yeah. So like this, the euro currency is a broader term, or we called it like when the currency has been traded in terms of dollar in other than like US. আমরা করছি কিন্তু এজ এ আমেরিকান হিসেবে, লাইক দেখো যে আমেরিকান, ইউ আর লোকাল ইন আমেরিকা, ওখান থেকে আমরা ওইটা পড়ার চেষ্টা করছি। দেখো, দ্য টার্ম ইউরো ডলার রেফার টু দ্য ইউএস ডলার denominated deposit at foreign banks or at the overseas branches of American banks. ধরো একটা তুমি বিজনেস করছো বাংলাদেশে, রাইট? তোমার বিজনেসটা হবে বাংলাদেশে, তোমার কারেন্সিটা কি হবে? টাকায় হবে না স্যার? কথা কয় না? তোমার কারেন্সি কি টাকা না? জি স্যার। তুমি বিজনেস করছো কোথায়? ইন্ডিয়ায়, রাইট? জি স্যার। এখন তুমি যদি বিজনেস করো ইন্ডিয়ায়, ওই একটা ব্যাংক, বাংলাদেশের কোন একটা ব্যাংক ধরো ইন্ডিয়ায় অপারেট করছে, বিজনেস আছে তার, ওই ব্যাংকেও হতে পারে, অথবা ইন্ডিয়ান কোন ব্যাংকেও তুমি যদি টাকায় কি করো, কোন অ্যাকাউন্ট ডিপোজিট রাখো, যে তুমি অ্যামাউন্টটা টাকায় রাখলা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? ইন্ডিয়ার কোন একটা ব্যাংক অথবা বাংলাদেশি কোন একটা ব্যাংক যেটা ইন্ডিয়াতে অপারেট করছে, ওইরকম ব্যাংকে তুমি একটা অ্যাকাউন্ট করলা, সেই অ্যাকাউন্টের কারেন্সিটা কি হবে? রুপি স্যার। রুপি হবে স্যার, রুপি। সরি, না, রুপি। ওর কথা কি রুপি, রাইট? জি স্যার। কিন্তু আমরা রুপিতে রাখবো না, আমরা বলছি যে আমরা টাকায় রাখবো। স্যার যখন আমি ইন্ডিয়াতে থাকবো স্যার, তখন ইউজ প্রসেসে আমি যখন মানে চাইবো, তখন তো স্যার এটা আমাকে রুপিতে কনভার্ট করে দিবে না, নাকি আমার টাকাতে কনভার্ট? এই তো আমি তো এই রুপিতে কনভার্ট করার যে ঝামেলা এবং রিস্ক, সেটাকে অ্যাভয়েড করার জন্যই তো আমি টাকায় রাখছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? বুঝছি স্যার। আমার তো এক্সচেঞ্জ রেট রিস্ক আছে না? The fluctuation of exchange rate can be the causes of loss, right? কথা কয় না? আমাদের টাকা তো অত স্ট্রং না, এজন্য তোমার কাছে মনে হচ্ছে যে এটা কেমন ভেরি উইয়ার্ড, বিকজ আমরা বেসিক্যালি ওই যে বলছিলাম একটু আগে, যে কেন বলছিলাম যে 80% total international business dominated by the dollar, right? That means US dollar are like very commonly accepted in all over the world, right? If you have taka, maybe you have 1 lakh taka, but sometimes this 1 lakh taka will equivalent to zero in the foreign countries, in the some part of the foreign countries, right? ধরো তুমি ইরানে ঘুরতে গেছো, ইরানের কোন একটা মফস্বল এলাকায় গেছো, তার কাছে কি আছে? তার কাছে তোমার এই যে টাকার মূল্য খুবই মিনিমাম, রাইট? তুমি 1 লাখ টাকা দিয়ে হয়তো দেখা যাবে যে অল্প কিছু, মানে $1 বা $2 ইকুইভ্যালেন্টও পাচ্ছ না, তাই না? এরকম হয়ে যেতে পারে, কারণ সে এটা নিয়ে কি করবে? এটাতে এক্সচেঞ্জ করার জায়গা নাই ওখানে। কিন্তু ইউএস ডলার মোস্টলি is all over the world. The US dollar is commonly accepted, right? So তারা যখন ট্রেড করে, ইউএস কোম্পানিগুলো যখন ট্রেড করে, তাদের ডলারেই কি করে, তারা যেহেতু তাদের ডলার স্ট্রং, তারা ওই যে আমি বলি পুকুরের বড় মাছ বাঁচে ছোট মাছ খাইয়া। ইকোসিস্টেম তো জানো, রাইট? অনেক বড় বড় মাছগুলো ছোট মাছ খেয়ে ফেলে না? সো ইউএস বেসিক্যালি ওভাবেই কাজ করে, তারা তাদের ডলার অ্যাকাউন্টটা
অ্যাকাউন্টটা ওপেন করেছে আদার দেন ইউএসএ, লাইক ইন ইউকে তারা একটা বিজনেস করছে এবং ইউকের কোনো একটা ব্যাংকে, আমেরিকান ব্যাংকে অথবা ইউকের কোনো একটা ব্যাংকে তারা একটা অ্যাকাউন্ট করেছে যেটা ডলারে, এবং সেই ডলারের পেমেন্টটাকে তারা বলছে ইউরো ডলার। দ্যাট মিনস ইফ ইউ ওপেন এনি or if you deposit any amount of money in a dollar at the foreign banks or at the foreign branch American banks, then it is known as the euro dollar. Do you understand my point? যদি আমরা টাকার কথা চিন্তা করি এইভাবে যে আমরা টাকা দিয়ে আমরা ইন্ডিয়াতে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করব যেটার কারেন্সি হবে কি, যেটার কারেন্সি হবে টাকা, রাইট? তখন এটাকে আমরা বলবো কি ইউরো ডলার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? বুঝছি স্যার। স্যার তার মানে কি হচ্ছে নিজের দেশের যে কারেন্সিটা আছে এটা যে কোনো দেশে গিয়ে ওই আমার দেশেরই কারেন্সি হিসেবে রেখে দেওয়াটাকে কি ইউরো ডলার বলে? রাইট, ফর দ্য ইন্টারন্যাশনাল বিজনেস, রাইট? তুমি যদি তোমার লোকাল কারেন্সি ডিনোমিনেটেড, দ্যাট মিনস the local currency you are depositing local currency in the foreign banks or in the foreign country, right? Or in your local banks in the foreign branch. That means cross border deposit of your local currency is considered as a euro dollar. Do you understand my point? জি স্যার। জি স্যার। ইউরো ক্রেডিট লোন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। ইন্টারন্যাশনাল মার্কেটে ফাইন্যান্সিং করার জন্য ইউরো ক্রেডিট লোন নেই বেসিক্যালি। সেম অলমোস্ট দ্য ইউরো ডলার concept is here. Euro credit loan refers to loan of 1 year or longer extended by banks in Europe to foreign MNC or the government agency. Wait a minute, just I'm coming back. Some sound is very irritating in this class. Sorry, I'm conducting my class from outside of my home. That's why some sound is very problematic to you. I'm sorry for that kind of inconvenience. Okay. দেখো, Euro credit refers to loan of 1 year or longer than 1 year by the bank in Europe to the foreign MNC or the government agency. That means দেখো ওয়ার্ড গুলো তুমি একটু ডিপলি খেয়াল করো। ইউরো ক্রেডিট লোন refers to the loans of 1 year or longer. Period is not fact here. Generally this one is for the 1 year or minimum 1 year, but it can be the more than 1 year by a bank in Europe to the foreign MNCs or the government agencies. That means আমরা বলছি যদি কোনো লোন তোমার সাপোজ আমি বলছি যে তুমি যদি কোনো লোন নিতে চাও, ধরো ইন্ডিয়াতে তুমি বিজনেস করছো, এই কনসেপ্টটা তুমি আমেরিকান হিসেবে চিন্তা করাচ্ছে, তুমি তোমার দেশের কনসেপ্টে চিন্তা করো। সাপোজ তুমি বাংলাদেশি বিজনেস করছো, তোমার বিজনেস আছে ইন্ডিয়াতে, তুমি ইন্ডিয়া থেকে টাকায় লোন নিবা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? তুমি লোন নিবা কিন্তু লোনের কারেন্সিটা হবে কি টাকা, রুপি না, রাইট? Do you understand my point? তখন এটাকে আমরা বলছি ইউরো ক্রেডিট। That means if you use your local currency in the cross border situation for like
আমরা যদি অ্যাকাউন্ট ডেপোজিট করি, আমরা বলছি যে যদি আমরা ইনভেস্টমেন্ট করি অ্যাকাউন্ট ডেপোজিট হিসেবে আমাদের লোকাল কারেন্সিতে ইন ক্রস বর্ডার কন্ডিশন, তখন এটাকে আমরা বলছি ইউরো ডলার। আবার যদি আমরা ফাইন্যান্সিং করি আমাদের লোকাল কারেন্সিতে ইন দ্য ক্রস বর্ডার কন্ডিশনস, তখন এটাকে আমরা বলছি কি ইউরো ক্রেডিট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? এখানে এই লোনের ক্ষেত্রে বেসিক্যালি একটা ফ্লোটিং রেট ইউজ করে আমরা বেসিক্যালি ইউজ করি based on the labor rate. Labor is very common, and since bank assets and liability matured may not be matched, right? আমরা বলি যে আমাদের যে লোনের যে সিস্টেম বাংলাদেশে, যে রেট এবং যে টার্ম গুলো ইউজ করি, মেবি ইন্ডিয়াতে অথবা মেবি অন্য কান্ট্রিতে এরকম নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বলি কি লেবার রেট কে ইউজ করি। এটা একটা ইন্টার ব্যাংক রেট যেটা ইউজ করা হয় ইন্টারন্যাশনালি। তারা আমরা বলি লেবার প্লাস 2, দ্যাট মিনস লেবার রেট যেটা থাকবে তার থেকে 2%। দ্যাট মিনস ফ্লোটিং লোনটাকে কি করার জন্য, মিনিমাইজ করার জন্য। সো এই ধরনের কনসেপ্ট গুলো মার্কেটে খুব বেশি কাজ করে। দ্যাট মিনস আমরা বলছি যে আমরা ডাইরেক্ট সরাসরি ইন্টারেস্ট রেটে যাচ্ছি না। তাদের ইন্টারেস্ট রেট আমাদের ইন্টারেস্ট রেট, বা তাদের ইনফ্লেশন আমাদের ইনফ্লেশন সেম নাও হতে পারে। সেই জন্য আমরা বলি লেবার প্লাস 2, দ্যাট মিনস লেবার রেট যেটা থাকবে ইন্টারন্যাশনাল ইন্টার ব্যাংক যে রেটটা থাকে সেই রেটটার সাথে আমরা বলছি অ্যাডেড বাই 2%, অথবা লেবার মাইনাস 1%, এরকম করে লেবারকে স্ট্যান্ডার্ড করে ডেনোমিনেটেড ধরে তখন রেটটাকে নির্ধারণ করা হয়, যেটাকে আমরা বলি লেবার রেট। আবার সেম আমরা যদি বলছি, দেখো ইন্টারন্যাশনাল বন্ড মার্কেট বেসিক্যালি আমরা বলছি যে ইউরো বন্ড কনসেপ্টটা বেসিক্যালি আসে কোত্থেকে? ইউরো বন্ড বেসিক্যালি একটা আছে প্যারালাল বন্ড বা ফরেন বন্ড। যদি আমরা বলি বন্ড denominated in the currency of the country where they are placed but issued by the borrowers foreign to the country are called the foreign bond. যদি বাংলাদেশে কোনো ফরেন কোম্পানি বন্ড ইস্যু করে, তখন এটাকে আমরা বলছি যেমন ধরো বাংলাদেশে কোনো জাপানিজ একটা কোম্পানি বা ইউএস এর একটা কোম্পানি বন্ড ইস্যু করেছে, তখন এটাকে আমরা বলছি ফরেন বন্ড, রাইট? অথবা এটাকে আমরা বলছি প্যারালাল বন্ড। এই সেম বন্ডটা ইউএস এর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আছে, অথবা নিফটিতে আছে, জাপানে আছে। তো আবার সেম বন্ডটা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জেও ইস্যু করা হয়েছে। তো এরকম যদি বন্ড থাকে সেটাকে আমরা বলি ফরেন বন্ড অথবা প্যারালাল বন্ড। That means these bonds are also issued in the foreign country, also issued in your local country. ইউএস এর ক্ষেত্রে সেম, আমরা যদি বলি যে ইউএস এর কোন একটা কোম্পানি, যে কোম্পানি বন্ড দিয়ে তারা ডেপ্ট, লং টার্ম ডেপ্ট ফাইন্যান্সিং করেছে, আবার সেম কোম্পানিটাই এই বন্ডটাকে ইস্যু করেছে জাপানিজ মার্কেটে অথবা ইউকের মার্কেটে অথবা বাংলাদেশের মার্কেটে to collect the fund from the other than US or from other than Bangladesh, if you think you are a Bangladeshi. So in that case we called it the foreign bank or parallel bond, foreign bond or the parallel bond. Do you understand my point? Yes, sir. Yes, sir. Bond that are sold in countries other than the country of currency denominating the bond are called the euro bond. যেমন ধরো বাংলাদেশে যে কোম্পানিটা, ফরেন কোম্পানিটা বন্ড ইস্যু করছে, সেই বন্ডের প্রাইসটা কিসে হওয়া উচিত? টাকায় হওয়া উচিত না? স্যার আমরা তো টাকায় চিনি, তাই না? আমাদের টাকা অন্য বুঝে না। ফ্লাকচুয়েশন মানুষ চিন্তা, আমরা ফাইন্যান্স করছি তো চিন্তা, কিন্তু 18 কোটি মানুষের খুবই
fund want to issue অবশ্যই যখন এটাকে the bond is right. If the bond is not denominated the local currency and issued in the foreign country, right? আমরা বলছি ইউএস এর কোনো কোম্পানি যদি ইউকে তে ডলারে কি করে কোনো বন্ড ইস্যু করে এবং বিক্রয় করে এবং তার ক্যাপিটাল লং টার্ম ডেপ্ট কালেক্ট করে, তখন এই বন্ডটাকে আমরা বলি ইউরো বন্ড। দ্যাট মিনস আমরা প্রতিটা বন্ডের একটা ফেস ভ্যালু থাকে না, পার ভ্যালু থাকে না স্যার? ফেস ভ্যালুটা যেটা আমরা বলছি যে ফেস ভ্যালু বা রিটেন ডাউন ভ্যালুটা নরমালি $1,000 হয়, এবং এই বন্ডটা যদি কি করা হয়, ইস্যু করা হয় আদার দেন ইউএস, দ্যাট মিনস ধরো মেক্সিকো অথবা ইউকে অথবা অস্ট্রেলিয়ায় এই কোম্পানিটা বন্ড ইউজ করলো, কিন্তু বন্ডের প্রাইসটা ডলারে রেখে দিল, লোকাল কারেন্সিতে কনভার্ট করলো না, তখন এই বন্ডটাকে আমরা বলি ইউরো বন্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট স্যার? স্যার এটা কি ইউএস এর ক্ষেত্রে হবে? মানে এটা তো নামই দেখতেছি ইউরো বন্ড, তাহলে ইউএস এ যদি এরকম করে তাহলে কি আমরা এটা বলবো যে ইউরো বন্ড? ধরো তুমি বিজনেস করছো, তুমি বিজনেস এক্সটেন্ড করবা কোথায়? ইউএসএ তে, রাইট? তুমি বাংলাদেশে বিজনেস করছো, তাই না? তোমার কোম্পানিটা হচ্ছে বাংলাদেশি কোম্পানি, তোমার প্যারেন্ট কোম্পানি বাংলাদেশে, রাইট? জি। এখন তুমি বিজনেস এক্সটেন্ড করবা, তোমার বিজনেসটাকে এক্সটেন্ড করে নিয়ে যাবা ইউএসএ তে। দ্যাট মিন্স ইউএসএ তে তুমি কোনো ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছ, অথবা তুমি কোনো সিস্টেম কনসার্ন ওখানে দিতে চাচ্ছ। এখন ওইটা দেওয়ার জন্য যে ক্যাপিটাল রাখবে, তোমার ফাইন্যান্সিং করতে হবে না? তো ডেপ্ট ফাইন্যান্সিং করার জন্য ইউ ওয়ান্ট টু ইস্যু দ্য বন্ড ইন দ্য ইউএসএ, রাইট? স্যার তাহলে তোমার বন্ডের প্রাইসটা কিসে, কোন কারেন্সিতে নির্ধারিত হওয়া উচিত? ডলারে? ইউএস ডলার। ইউএস ডলারে, রাইট? কিন্তু তোমার টার্গেট কাস্টমার ইউএস সিটিজেন না, তোমার টার্গেট কাস্টমার হচ্ছে বাংলাদেশি সিটিজেন, দোজ হু আর লিভিং ইন ইউএসএ, রাইট? তাদেরকে বললা যে আমরা টাকাই করব, তাহলে কি আর এক্সচেঞ্জ রেট ভোলাটিলিটি এখানে কি করছে না, এফেক্ট করছে না, রাইট? তুমি জানো যে তুমি ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে জানো, বা তুমি এন্টারপ্রেনার হিসেবে জানো যে বাংলাদেশি কারেন্সিতে কিনার মানুষের একটা ডিমান্ড আছে, অথবা মানুষ এই এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনকে অ্যাভয়েড করতে চাচ্ছে, তখন কি করো? স্পেশালি যখন আমাদের কারেন্সি স্ট্রং হইতে থাকে, ডলারের প্রাইস তখন কমতে থাকে, তাই আমাদের কারেন্সি যখন স্ট্রং হতে থাকে ডলারের প্রাইস তখন কমতে থাকে না? ইউএস থেকে যদি তারা ইনকাম বাংলাদেশে পাঠাইতে চায়, তখন ডলারের রেট তারা কম পাবে না? সেক্ষেত্রে তুমি চিন্তা করছো যে না, আমি ইউএসএ তেই আমি বন্ড ইস্যু করব, কিন্তু সেই বন্ডটা আমি কি করব না, ডলারে করব না, আমি টাকায় করব। তাহলে এই বন্ডটাকে আমরা বলবো ইউরো বন্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? জি স্যার, বুঝছি। That means the bond which is not reflecting the local currency or the but it's reflecting the issuing countries currency, right? আমরা বলছি যে আমরা যেখানে ইস্যু করছি ওই কারেন্সিটা ওই লোকাল কারেন্সি না হয়ে ইস্যুইং কান্ট্রি কি বাংলাদেশ থেকে যদি তুমি বন্ডটা ইস্যু করো, তাহলে আমরা বলছি যে ইস্যুইং কান্ট্রি কি বাংলাদেশের কারেন্সি যদি ওইটা থাকে, তখন এটাকে আমরা বলছি ইউরো বন্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? অনেকটা ইউরো ডলারের মতোই। ইউরো, দ্যাট মিন্স ইউ আর ডিলিং the like in the foreign market with your local currency. Do you understand my point? এটা ইনভেস্টমেন্টও হতে পারে, কারেন্সিও হতে পারে, এটা বন্ডও হতে পারে। তো এখানে একটা ব্যাপার আছে, কম্পেয়ারিং দ্য ইন্টারেস্ট রেট অ্যামং দ্য কারেন্সি, রাইট? ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েশন করে, দ্যাট মিন্স কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। তুমি যদি একটু দেখো যে আমাদের দেশে ইন্টারেস্ট রেট, গত ক্লাসে আমি বলছিলাম যে আমাদের দেশে ইন্টারেস্ট রেট কিন্তু ভেরি করে, ইউএস এর ইন্টারেস্ট রেট কিন্তু সমান হবে না। যদি সাইজ অফ দ্য ইকোনমি, লুক এট দ্য গ্রাফ ইজ হিয়ার,
first graph in the left side. Can you see my slides? I'm showing two graphs here, right? স্যার দেখা যায় স্যার দেখো একটু দেখো, why US dollar, the title is very important. Why US dollar interest rate differ from the Mexican peso interest rate, right? তুমি চিন্তা করতে পারো বাংলাদেশ, রাইট? মানে কি বলছে যে কেন ইন্টারেস্ট রেট ইউএস এর ইন্টারেস্ট রেট আর মেক্সিকান ইন্টারেস্ট রেট ডিফার করে, আলাদা কেন হয়, একরকম কেন হয় না, তাই না? দেখো এখানে আমরা বলছি ফার্স্ট গ্রাফটা একটু খেয়াল করো, কোয়ান্টিটি অফ ডলার, রাইট? দ্যাট মিন্স অ্যামাউন্ট অফ ডলার, রাইট? জি স্যার আমরা কি করছি হরাইজন্টাল, দ্যাট মিন্স আমরা ভূমিতে কি করছি, দেখো আমাদের যে হরাইজন্টাল লাইনটা আছে সেটাকে আমরা বলছি কোয়ান্টিটি অফ dollar, that means amount of dollar. In the vertical axis we are just pressing the interest rate for dollar, right? আবার ডান পাশে দেখো আরেকটা পেসোর সাথে দেওয়া আছে কোয়ান্টিটি অফ পেসো and the interest rate for peso, right? এখানে দেখো একটু খেয়াল করো, ফার্স্ট লাইনটাতে কি বলা হয়েছে, the curves are further to the right for the dollar because the US economy is larger. দেখো এটা শিফট করে কিভাবে, অ্যামাউন্ট অফ ডলার, দ্যাট মিন্স আমরা বলছি যে ধরো পেসো টু can you google it, the exchange rate between peso to dollar? Sir, $1 is equal to 18.11 Mexican peso. ওকে, Something like তাহলে that. দেখো আমরা বলছি কারেন্সি উইক, রাইট, কম্পেয়ার টু ইউএস। দ্যাট মিন্স আমরা বলছি যে দেখো এখানে আমরা বলছি যে কোয়ান্টিটি অফ ডলার, দ্যাট মিন্স ইউএস ফার্স্ট গ্রাফের ক্ষেত্রে আমরা সাপ্লাই এন্ড ডিমান্ড, রাইট? ইন্টারেস্ট রেটটা ডিপেন্ড করে সাপ্লাই এন্ড ডিমান্ডের উপরে, রাইট? আমাদের যদি হঠাৎ করে বোরোইং টেন্ডেন্সি মানুষের বেড়ে যায়, মানুষ যদি খালি বড় করতে থাকে, তখন ইন্টারেস্ট রেট কি হয়ে যাবে, হাই হয়ে যাবে না স্যার? কারণ ল্যান্ডার তখন কমে যাবে, তাই না? আবার যদি মানুষের কাছে ল্যান্ডিং অ্যামাউন্ট বেশি থাকে, দ্যাট মিন্স তারা ল্যান্ড দেওয়ার টাকা ধার দেওয়ার হাতে যদি সবার হাতে যদি টাকা থাকে, তখন কি হবে, ব্যাংকের ইন্টারেস্ট রেট কমে যেতে বাধ্য, তাই না স্যার? কিন্তু এটা আবার অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়। কিভাবে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়? যখন মানুষের হাতে টাকা বেড়ে যায় তখন কমোডিটির প্রাইস বেড়ে যায়, আমাদের নিত্য পণ্যের দাম বেড়ে যায় তখন বেসিক্যালি। তো সেন্ট্রাল ব্যাংক তখন কিছু ব্যাকডোর টেকনিক আছে সেন্ট্রাল ব্যাংকের, যেটা সেন্ট্রাল ব্যাংক ইনডিরেক্টলি, কখনো কখনো ডিরেক্টলি করে, কখনো কখনো ইনডিরেক্টলি করে, সেন্ট্রাল ব্যাংক এটাকে কন্ট্রোল করে। যখন মানুষের হাতে টাকা বেড়ে যায় তখন সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন বন্ড ইস্যু করতে শুরু করে, হ্যাঁ, গভর্নমেন্টের বিভিন্ন হাই রেটে বিভিন্ন সিকিউরিটিজ ইস্যু করতে থাকে গভর্নমেন্টের বিশেষ করে। তখন মানুষ হুমড়ি খেয়ে ওটা কিনতে থাকে, কারণ রেট বেশি। মানুষ যখন কিনতে থাকে তখন মানুষের হাত থেকে টাকা গভর্নমেন্টের কাছে চলে আসে, দ্যাট মিন্স মানুষের তখন পারচেজিং পাওয়ার কমে যায়। মানুষ তখন তার সারপ্লাস ইউনিটের ম্যাক্সিমামটা দিয়েই কি করার চেষ্টা করে, তার কনজাম্পশন কমাই দিয়ে সে কি করতে থাকে, কিনতে থাকে, ওই সিকিউরিটিজ গুলো কিনতে থাকে। স্পেশালি যারা রিটায়ারমেন্টে যায় বা যায় করছে, তারা এটা বেশি কিনে, তাদের টাকা তুলে এই টাকা দিয়ে তারা ওই সিকিউরিটিজ গুলো কিনে রাখে। তুমি যদি সঞ্চয়পত্র অধিদপ্তর যেগুলো আছে, সঞ্চয়পত্র অফিস, জেলা সঞ্চয়পত্র অফিস যেখানে আছে, ওখানে যাও, তাহলে দেখবা যে অনেক রিটায়ার্ড পার্সনের আনাগোনা তুমি ওখানে দেখতে পারবা। দ্যাট মিন্স ওদের টাকাগুলো, এক্সেস টাকাগুলো গভর্নমেন্ট আবার, সেন্ট্রাল ব্যাংক আবার এই ধরনের টেকনিক ইউজ করে রিকালেক্ট করতে থাকে। দ্যাট মিন্স এটা একটা কম্বাইন্ড ইফেক্ট,
যেটাকে আমরা বলছি যে সাপ্লাই এন্ড ডিমান্ড ক্রিয়েট করে। এই মানির সাপ্লাই এবং ডিমান্ড, কারেন্সির সাপ্লাই এন্ড ডিমান্ড ইন্টারেস্ট রেটকে ডিটারমিন করে। যদি ইকোনমির সাইজ বড় হয় তাহলে গ্রাফটা ডান দিকে শিফট করবে। দ্যাট মিন্স আমরা ফার্স্ট গ্রাফ যেটা বলছি, the supply and demand should be shifted in the right hand side of this graph. On the other hand, if the size of the economy is very small, or if the peso, the currency is like যদি আমরা বলি যে ইনফ্লেশন অনেক বেশি হাই থাকলেই তো আসলে কারেন্সি উইক হয়ে যায়, অনেকগুলো বিষয় এখানে জড়িত। তখন আমরা বলছি যদি ইনফ্লেশন হায়ার থাকে তখন এটা কি হয়, বেসিক্যালি ইন্টারেস্ট রেটটা আপারের দিকে থাকে। That means shifting upward trend, যেটা right hand side, the right side of the graph is given in terms of peso, right? দেওয়া হয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? আমরা জাস্ট এখানে সাপ্লাই এবং ডিমান্ডের ইকুইলিব্রিয়ামটা দেখাচ্ছি। সাপ্লাই এবং ডিমান্ডের ইকুইলিব্রিয়ামটাই হলো কারেন্সি, সাপ্লাই এন্ড ডিমান্ডের ইকুইলিব্রিয়ামটাই হলো ইন্টারেস্ট রেট, অথবা আমরা বলি যে লোনেবল অ্যামাউন্টের সাপ্লাই এবং ডিমান্ড, অথবা সাইজ অফ দ্য লোন, তার সাপ্লাই এন্ড ডিমান্ডের যে ইন্টারসেক্ট যেখানে ঘটে সেটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তাই না স্যার? ইকুইলিব্রিয়াম তো তোমরা জানো, রাইট? এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে আমরা বলছি যে এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা যেখানে হয়, যত ডলারে হয় বা যত পার্সেন্টে হয়, সেটাকে আমরা বলছি কি ইন্টারেস্ট রেট, রাইট? এটা যদি ইকোনমির সাইজ যদি বড় হয় তাহলে এটা বেসিক্যালি আমরা বলছি যে সাপ্লাই কুড বি শিফটেড, রাইট? সাইজ তো ইকোনমি সাইজ তো আস্তে আস্তে বড়ই হতে থাকে, ছোট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। বেসিক্যালি তখন সাপ্লাই অফ কারেন্সি অর মানি অর লোনেবল অ্যামাউন্ট ইজ শিফটিং টু দ্য রাইট, রাইট স্যার? এটা আস্তে আস্তে ডান দিকে শিফট হতে থাকে। ডান দিকে শিফট হতে থাকলে তখন কি হয়, এই ইন্টারেস্ট রেটটা বেসিক্যালি স্থির থাকে, কিন্তু ইকুইলিব্রিয়ামটা কি হয়, দ্যাট মিন্স ইউএস এর যদি 0.01% ইন্টারেস্ট রেট কোনো কারণে চেঞ্জ হয়, তাহলে দেখা যাবে যে পুরো ওয়ার্ল্ডে একটা বড় ধরনের ঝাঁকা শুরু হবে। হ্যাঁ, যেমন আমাদের দেশে যদি ইন্টারেস্ট রেট 3% 4%ও চেঞ্জ হয়, তাহলে মানে গ্লোবাল কনটেক্সটে খুব বেশি মানুষ জানবে না। হয়তো বাংলাদেশ, ইন্ডিয়া বা মিডল ইস্টের দুই একটা কান্ট্রি জানবে, এছাড়া আর কেউ জানবেই না। কারণ আমাদের ফরেন ইনভলভমেন্ট এতই কম যে আমাদের যদি ইন্টারেস্ট রেট 3% to 5% বাড়ে কমে, তাহলেও আমাদের কোনো কিছু আসে যায় না। দ্যাট মিন্স গ্লোবাল লিডারদের কোনো কিছু আসে যায় না। কিন্তু ইউএস এর সাইজ এত বড় ইকোনমির, তাদের এই ইন্টারেস্ট রেট যদি 0.01 তো অনেক বেশি, 0.001% বাড়াইতে কমাইতে গেলেও অনেক সময় গভর্নমেন্ট পরবর্তীতে আর ইলেক্টেড হয় না, গভর্নমেন্ট ফল করে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? স্যার বুঝা যাচ্ছে স্যার? আরেকটা হলো ইয়াংকি স্টক। আমরা এতক্ষণ কি আপনি শুধু স্যার বলেন তো, এইজন্য ম্যাডামরা আনসার দেন না। বুঝি নাই, বলো। বলেন তো, এইজন্য ম্যাডামরা আনসার দেন না। বুঝি নাই, আবার বলবো। আপনি শুধু স্যার বলেন তো, যে স্যাররা বুঝছে কিনা, এইজন্য ম্যাডামরা আনসার দেন না। No, you know, sir is common gender. I usually do not use the, you know, the biased, gender biased salutations. So I usually use sir always, most of the time. Especially I practice it a lot in the writing, you know. কারণ এটা কমনলি করা উচিত। আমি তো মানুষকে হিউম্যান হিসেবে কমন স্যার বলতে আসলে তো জনাব, তাই না? এখন এটা তো তোমরা জেন্ডার আইনো না, কারণ এটা বেসিক্যালি কমনলি ইউজ করা উচিত। অনেকে ম্যাডাম বললেও মাইন্ড করে, আমি দেখেছি। আর বাইরের দেশে ম্যাডাম বললেও মাইন্ড করে। স্যার আবার বাংলাদেশে কমন জেন্ডার বলে একটা ওয়ার্ড আছে, তো এখন স্যার শুন, বাইরে আমরা যেরকম স্যার ম্যাডাম বলি, বাইরে কিন্তু এটা বলে না। লাইক সাবরিনা, ইফ ইউ কল মি, ইউ ক্যান কল মি মিস্টার আজিজ। নাম ধরেই বলা যায়, কিন্তু আমাদের দেশে নাম ধরে বলাটা একটা অন্যায়, তাই না?
আবার বাইরের দেশে যারা পিএইচডি করা তাদেরকে বলে ডক্টর। হ্যাঁ, দ্যাট মিন্স ডক্টর বললে কি হয়, আর কোনো জেন্ডার বায়াসনেস থাকে না। আমাদের দেশের কথ্য ভাষার কিছু লিমিটেশন আছে, কিছু কিছু এটা আমি দোষের বলছি না, এটা আমাদের ভালোই। সো আছে আমাদের এটা, বাট আমি চেষ্টা করি এটাকে অ্যাভয়েড করার জন্য। ডোন্ট টেক ইট আদার ওয়ে। আচ্ছা, তারপরে দেখো আমরা বলছি ইয়াংকি স্টক। ইয়াংকি স্টক বেসিক্যালি, স্যার স্লাইড তো শো হচ্ছে না। এখন হচ্ছে? স্যার এখন হচ্ছে স্যার। হ্যাঁ, Okay. এখন হচ্ছে। Okay. Stock issued in the US by non-US firm, right? Stock issued by the non-US firm in the US or the governments are called the Yankee stock. কথা কি বোঝা যাচ্ছে স্যার? ধরো বাংলাদেশে ইউএস এর একটা কোম্পানি যদি শেয়ার ইস্যু করে, তখন আমরা ওই কোম্পানিটাকে যদি আমি ডিফাইন করতে চাই যে ফরেন কোম্পানি, না বলে তুমি টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করতে পারো, এটা তো ইয়াংকি স্টক, রাইট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? Do you understand my point? Stock issued in Bangladesh by the non-Bangladeshi firms or the governments are called the Yankee stock. কিরে বুঝছিস? হ্যাঁ স্যার। So this is all about the international financial market, যেখানে তুমি চাইলে বন্ড ইস্যু করতে পারো, ইউরো বন্ড ইস্যু করতে পারো, চাইলে তুমি ফরেন কারেন্সি ট্রেড করতে পারো, ইউরো কারেন্সি বা ইউরো ডলার ইউজ করতে পারো, চাইলে তুমি ইয়াংকি স্টক দিয়ে ইকুইটি ফাইন্যান্সিং করতে পারো। সো দিস ইজ দ্য the basic idea of international financial market. If you want to trade in the market, then you can able to use these terms and this basic idea to start your international business. আমি ক্লাসের পরে তোমাদের বিএলসি তে এই স্লাইড গুলো দিয়ে দিব। ওকে স্যার, বলো। এই মিডে কি স্যার আমাদের চ্যাপ্টার এই তিনটেই থাকবে স্যার? না, আরেকটা চ্যাপ্টার আমরা এখন শুরু করব। এনার্জি আছে তো তোমাদের, নাকি একটু ব্রেক নিবা? স্যার আমাদের স্যার ওই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আগে স্যার 2 দিন বন্ধ আছে স্যার, তো ওই সময় চাইলে নিতে পারেন স্যার, যদি সবার কোনো আপত্তি না থাকে স্যার। রাহাত স্যার সবসময় এক্সট্রা কথা বলে বেশি, এটা ওর একটা প্রবলেম। এক্সামের আগে মানুষ প্রিভিয়াস পড়ালেখা করবে নাকি হচ্ছে কি নতুন কিছু অ্যাডপ্ট করবে? আজকে আমি শেষ করে দিচ্ছি, মেবি হাফ এন আওয়ার লাগবে। পারা যাবে না স্যার? Yes, sir. ফোর্থ স্যার, একটা স্যার কথা ছিল, চ্যাপ্টার স্যার। পুরো কিছু হয়েছে।